গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, গুড ইভিনিং। বলছি যে আজ আমরা কোনটা করব তোমাদের মনে আছে তো? হ্যাঁ, ম্যাম সদিচ্ছতা। হ্যাঁ, সদিচ্ছতা আমরা এখানে আগের দিনে তো আমরা একটা চ্যাপ্টার করেছিলাম আর কি। আর আজকে যেটা করব সেটা এই কোষে দেখি 18.4 যেটা আছে, যে 7-এর দাগ, আর এই সাইডে আছে এই 8-এর দাগ, এই দুটো দাগে করব, ঠিক আছে? আচ্ছা চলো আমরা সদিচ্ছতা সম্পর্কে সামান্য কিছু কথা জেনে নিই, যেগুলো আমাদের এগুলিকে মানে সলভ করতে লাগবে। অবশ্য আমি পার্ট 1-এ বলেছিলাম এই চ্যাপ্টারে পার্ট 1 করার সময়। তোমরা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা না দেখেছো তাদের জন্য একটু বলে দিচ্ছি। ম্যাম বলছি যে এই চ্যাপ্টার থেকে কত মার্কের মানে মাধ্যমিকে আছে? দেখো এখানে শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন মিলিয়ে তো আসে। এবার মনে করো যে এই সদিচ্ছতা থেকে আমার 5 নম্বরের একটি বড় কোশ্চেন এলো, ঠিক আছে? এবার এখানে আমাদের কটা আছে? 18.123 চারটে আছে। তারপরে এখানে আবার আমাদের শর্ট কোশ্চেনও থাকছে। তাহলে শর্ট কোশ্চেন আমাদের সেখান থেকে মনে করো যে 3 মার্কের বা 2 মার্কের শর্ট কোশ্চেন হলো। এবার কোথা থেকে আসবে সেটা তো আমরা জানি না। তার জন্য আমাদের এই বিষয়গুলোকে একটু বুঝে বুঝে করতে হবে, যাতে করে এর মধ্যে থেকে যে কোনো ধরনের শর্ট কোশ্চেন দিল আর কি সেটা করতে পারবো। আর যেটা বড় কোশ্চেন দেয় বিশেষ করে কিন্তু আমাদের এই কোষে দেখের মধ্যে থেকে আসে না। আসে যেগুলো, তোমাদের একটা কথা বলি, এখানে যেগুলো আমাদের আসে এদিকে এই যে প্রয়োগের মধ্যে আছে, প্রমাণ করা আছে, এগুলো থেকে আমাদের বেশি করে আসে। তো এর মধ্যে থেকে আগের দিনে বলেছিলাম যে তোমাদের এখানে যে উপপাদ্য নাম 48, এটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আছে। তারপর এটা একটা আছে ইম্পর্ট্যান্ট। তারপর এখানে ওই দুটোই আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাকিগুলো তোমরা দেখে রাখতে পারো আর কি। আচ্ছা, তোমরা কোষে দেখির মধ্যে থেকে যে করবে না তা কিন্তু নয়, কোষে দেখির মধ্যে থেকেও করবে। তবে তোমরা এই যেখানে প্রয়োগ অংশটি আছে, প্রয়োগ অংশের মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এই সদিচ্ছতা চ্যাপ্টারে সব থেকে যেটা আমাদের মেন ইম্পর্টেন্ট সেটা হলো, মনে করো যে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এবার এর এই কোণটি সমকোণ মানে 90 ডিগ্রি। এবার এর সমকৌণিক বিন্দু থেকে যদি আমরা অতিভুজের ওপর মনে করো একটি লম্ব অঙ্কন করলাম, এখানে ডি হলো, তাহলে এক্ষেত্রে আমাদের যে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, এই একটি ত্রিভুজ এ বি ডি, আরেকটি হচ্ছে আমাদের এ ডি সি। এই যে যে দুটি ত্রিভুজ হচ্ছে, এই দুটি ত্রিভুজ আমাদের মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মানে যদি আমি লিখি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এটি সদৃশ ত্রিভুজ এ বি ডি, ঠিক আছে? এ বি সি এই ত্রিভুজটি সদৃশ হচ্ছে আমাদের এ বি ডি। দ্বিতীয়ত আমরা আবার বলবো যে আমাদের এ বি সি এই ত্রিভুজটি সদৃশ হবে আমাদের এ ডি সি, ত্রিভুজ এ ডি সি। এবার কথা হলো আমাদের এ বি সি আর এ বি সি এই দুটি ত্রিভুজ যেহেতু আমাদের সেম একই ত্রিভুজ, এর সঙ্গে এটি সদৃশ, এর সঙ্গে এটি সদৃশ, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি ডি সদৃশ ত্রিভুজ এ ডি সি, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন কোনো সমকোণী ত্রিভুজ হবে, এর সমকৌণিক বিন্দু থেকে যদি আমাদের অতিভুজের ওপর একটি লম্ব অঙ্কন করা হয়, তাহলে এক্ষেত্রে যে আমাদের দুটি ত্রিভুজ গঠিত হচ্ছে, এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ, এটি থেকে দেখলাম। আর এই দুটি ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এবার এই যে মেন পয়েন্টটা, এর উপর ভিত্তি করে আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেনগুলি করা হয়েছে। অতএব এই যে প্রমাণটি, এই প্রমাণটি তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে থেকে বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আর যেটা এটা কিন্তু প্রমাণিত করা আছে তোমাদের বইতে, আমি দেখাচ্ছি যে কোথায় আছে এটা। এটা দেখো, এই যে যেটা প্রমাণ করা আছে এটাই কিন্তু আমি জাস্ট এটি এই যে ছবি এঁকে সংক্ষেপে বললাম, এটি আমাদের এখানে করা আছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা আমাদের মূল যে ভিত্তিটা হচ্ছে সেটা আমাদের এর উপর ভিত্তি করে যেহেতু হচ্ছে, তাহলে এই চ্যাপ্টারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এইটা। বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ ম্যাম। এবার আরেকটা কথা বলি, যখন আমাদের দুটো ত্রিভুজ সদৃশ হচ্ছে, তখন এই দুটো ত্রিভুজ সদৃশ হলে এদের অনুরূপ যে কোণগুলো আমাদের সমান হবে, আর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এটাও একটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। অর্থাৎ এর উপরে ভিত্তি করে যে উপপাদ্যটি আছে আমাদের এখানে, এই যে দ্বিতীয়টি, এটিও আমাদের ইম্পর্টেন্ট। কারণ দেখো, আমি যদি ফার্স্ট এটিকেই ধরি, ঠিক আছে, এটিকে যদি ধরি এ বি সি এই ত্রিভুজের সঙ্গে এ বিডি এই দুটি ত্রিভুজ আমরা বললাম সদৃশ, তাহলে এদের যে অনুরূপ মানে কোণগুলি, সেই অনুরূপ কোণগুলি আমাদের কি হবে? সমান হবে। আবার এদের অনুরূপ বাহুগুলির অনুপাত আমাদের সমান হবে। তাহলে এক্ষেত্রে যদি আমি অনুরূপ বাহুগুলির অনুপাত বের করি, দেখো আমি এ বি সি এই ত্রিভুজের এটি আমাদের হচ্ছে
কি 90 ডিগ্রি। তাহলে এদের অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত পাশের বাহু অতিভুজ মানে বিসি। তাহলে আমি এখানে ধরতে পারি যে আমি পুরোটি যদি লিখি এ বি সি সদিশ ত্রিভুজ এ বি ডি, এর থেকে আমরা পাচ্ছি এ বি সি ত্রিভুজের যদি আমি অতিভুজ ধরি তাহলে হচ্ছে বিসি। এবার এর বিসি হলো, তাহলে আমি এই ত্রিভুজটি ধরছি, তাহলে এর সমকোণ কোনটি? এটা 90 ডিগ্রি। তাহলে এর অতিভুজ কোনটা? এ বি। তাহলে এর সঙ্গে এটা হবে আমাদের এ বি ইকুয়াল টু। এবার আমাদের কি হচ্ছে, এখানে আমরা কি জানি যে এই যে অতিভুজকে ছেড়ে অপর দুটির মধ্যে যে কোনো একটিকে আমরা ভূমি আর উচ্চতা ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে মনে করো যে এর আমি যদি ধরি এটাকে যদি আমি ধরো আমি উচ্চতা ধরছি, তাহলে এটি আমি বলতে পারি যে এখানে এসি, এর যদি এটি উচ্চতা ধরি আমি এখানে এটি ধরছি এডি, ঠিক আছে। তাহলে এর উচ্চতা ধরলাম, এর উচ্চতা ধরলাম। এবার এর ভূমি ধরি এখানে এ বি, আর এখানে তাহলে এ বি হচ্ছে আমাদের এ বি সি এই ত্রিভুজের এটা ভূমি, আর এই ত্রিভুজের ভূমি আমি ধরছি বিডি। এরূপভাবে অনুরূপ কোণগুলো মানে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। যদি আমি দুটি ত্রিভুজ যদি আলাদা করে দেখাই, মনে করো আমাদের এ বি সি এই একটি ত্রিভুজ, তারপরে ডি ই এফ এই একটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ হলো। এবার বলা হচ্ছে যে এই দুটি ত্রিভুজ আমাদের এদের অনুরূপ কোণগুলোর মান সমান। এটি যা হবে এটিও তাই হবে। মনে করো যে আমি সাপোজ ধরছি এটি আমাদের আছে 40, তাহলে এটি আমাদের 40, অনুরূপ কোণ 40। এখানে ধরছি আমি এটি ধরছি আমাদের এটা আমি 40 ধরি বা 50 ধরি, ঠিক আছে 50 ধরি। তাহলে এখানে ধরছি আমি 50, আর এখানে ধরছি আমি, তাহলে এটি আমাদের এর অনুরূপ কোণ এটা 50। তাহলে আমাদের বাকি কত থাকছে? 4 আর 5 9, তাহলে 8 থাকছে আমাদের এখানে 90, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 90। তাহলে দেখো আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান মোট টোটাল কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে মোট টোটাল 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এদের অনুরূপ কোণগুলো সমান। এবার অনুরূপ যখন কোণগুলো সমান হলো তাহলে আমরা বলবো কি এটা সদিশ কোণী। যখনই সদিশ কোণী হয়ে যাবে তখনই ত্রিভুজ দুটি হয়ে যাবে আমাদের কি সদিশ ত্রিভুজ। আবার যদি বলতে পারি যে যদি ত্রিভুজ দুটি সদিশ হয় তারা সদিশ কোণী হয়ে যাবে। এবার তাহলে এদের অনুরূপ বাহু কোণগুলি দেখো, এ কোণের বিপরীত পাশের বাহু আমাদের কি এই বিসি। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের যদি আমি ধরি বিসি, তাহলে এই ত্রিভুজের এর বিপরীত পাশের বাহু এটি হচ্ছে আমাদের ই এফ ইকুয়াল টু। এবার আমাদের এখানে আসছে এই 50 ডিগ্রি এই কোণটি যদি ধরি তাহলে এর বিপরীত পাশের বাহু এসি, তাহলে আমরা বলছি এসি। তাহলে এরও 50 ডিগ্রির বিপরীত পাশের বাহু এটি, তাহলে আমাদের এখানে হচ্ছে ডিএফ। এবার এখানে আমাদের এটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত পাশের বাহু এটি, আমাদের এখানে হচ্ছে এ বি, তাহলে এরও 90 ডিগ্রি বিপরীত পাশের বাহু ডিএফ ডিই, তাহলে এখানে হচ্ছে আমাদের ডি। তাহলে আমরা কি দেখলাম যে যখন দুটি ত্রিভুজ এদের অনুরূপ কোণগুলি সমান হবে তখন এরা সদিশ কোণী হবে, আর সদিশ কোণী হলে ত্রিভুজ দুটি আমাদের সদিশ হয়ে যাবে, আর তখন এদের অনুরূপ বাহুগুলির অনুপাত আমাদের সমান হয়ে যাবে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমরা যে মানগুলিকে বের করব সেক্ষেত্রে আমাদের কোথাও কোথাও দেখবে যে আমাদের মানগুলি কেমন আসে। যদি মনে করো যে আমি এটির সঙ্গে এটিকে যদি ধরি, এই দুটি যদি ধরি, তাহলে আমাদের এখানে হচ্ছে বিসি বাই এ বি ইকুয়াল টু আমাদের এখানে হচ্ছে এ বি বাই বিডি। তাহলে এখানে আমরা এমন করতে পারি যে বা এটি আছে নিচে মানে ভাগে, এই সাইডে চলে যাবে গুণে, তাহলে আমাদের এখানে হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু এখানে বিসি ইন্টু বিডি, ঠিক আছে। এর উপর ভিত্তি করে আমরা অনেক সময় এই বাহুর মানগুলিকে বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টার অঙ্কগুলি করার জন্য এই বেসিকগুলি আমাদের জানা অতি আবশ্যক। এবার এর উপর ভিত্তি করে যেহেতু হচ্ছে, আর এটি আছে আমাদের এই উপপাদ্যটির মধ্যে দেখো করা আছে, তার জন্য আমাদের এই দুটি যে উপপাদ্য এই দুটি তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আমাদের আরও একটা বিষয় জানার আছে যেটি আমাদের এই কোশ্চেনগুলি করার জন্য আমাদের লাগবে, সেটা হলো মানে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য সম্পর্কে আমাদের সামান্য কিছু ধারণা থাকতে হবে, যেটা এখন আমি তোমাদের করাইনি। কিন্তু না করালেও তোমাদের যে বৃত্তের সাম্পাদ্যগুলি মানে স্পর্শক সংক্রান্ত যে সাম্পাদ্য আছে সেটা আমি করিয়েছি। তোমাদের নিশ্চয়ই যারা দেখেছো তারা জানো বৃত্তের সাম্পাদ্যটা মানে স্পর্শক, যদি আমি বৃত্তের স্পর্শক সংক্রান্ত সাম্পাদ্য যদি দেখি সেখানে বলা হচ্ছে যে যদি একটি বৃত্ত হয়, মনে করো যে একটি অকেন্দ্রিক একটি বৃত্ত, এই বৃত্তের ওপর একটি বিন্দুতে আমরা একটি মাত্র স্পর্শক অঙ্কন করতে পারবো। এটা একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। তোমাদের হয়তো বা টেস্ট পরীক্ষার আগে আমি এই মানে স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো নাও করাতে পারি, হয়তো টাইম পাবো না, ঠিক আছে। তার জন্য আমি এগুলিকে একটু বলে দিচ্ছি যাতে করে এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো শর্ট কোশ্চেন এলে সেগুলি তোমাদের না বাধে তার জন্য। আর তাছাড়া এই চ্যাপ্টার অঙ্কগুলি করার জন্য এটা একটু আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কি দেখছি যে বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দুতে আমরা একটি মাত্র স্পর্শক অঙ্কন করতে পারি। প্রথম একটি কথা এই পয়েন্টটা মনে রাখবে
দ্বিতীয়ত আমাদের এই স্পর্শক বিন্দুগামী যদি আমি একটি ব্যাসার্ধ অঙ্কন করি তাহলে এখানে আমাদের লম্বভাবে অবস্থান করছে, এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, বৃত্তের যদি আমরা বাইরে কোনো একটা বিন্দু নিই তাহলে বাইরের বিন্দু, এক মিনিট, বৃত্তের বাইরে যদি আমি একটি কোনো বিন্দু নিই তাহলে এই বাইরের বিন্দু থেকে বৃত্তের ওপর আমরা তখন দুটি স্পর্শক অঙ্কন করতে পারবো। তাহলে এটি আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম, এটি তৃতীয়। এগুলি কিন্তু সব শর্ট কোশ্চেনের জন্য বলছি, এগুলি আমাদের শর্ট কোশ্চেনে আসে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে, ঠিক আছে। তাহলে দেখো তিনটি কি পেলাম। প্রথমত, বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দুতে আমরা একটি মাত্র স্পর্শক অঙ্কন করতে পারবো। এখানে তোমাদের মানে সত্য মিথ্যায় দিতে পারে বা ড্যাশ পূরণে দিতে পারে, যাই দিক না কেন মূল বিষয়টি যদি তোমার জানা থাকে তুমি যে কোনোভাবে কোশ্চেন আসুক না কেন সলভ করতে পারবে। তাহলে আমরা দেখছি যে বৃত্তের উপর যে কোনো একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করতে পারবো। দ্বিতীয় কথা, স্পর্শক বিন্দুগামী যদি আমি একটি ব্যাসার্ধ অঙ্কন করি তাহলে আমাদের এটি লম্বভাবে অবস্থান করছে, মানে 90 ডিগ্রিতে। এখানে 90 ডিগ্রি সৃষ্টি হবে, কখনো কিন্তু এখানে 90 ডিগ্রি সৃষ্টি হবে না। এর মধ্যে কে যেন আমাকে একটা কোশ্চেন দিয়েছিল মানে সলভ করতে, তার একটা অঙ্ক ছিল যে এরূপ হচ্ছিল যে বৃত্তের এরূপ একটি আছে, বাইরে থেকে একটি মানে একটি বিন্দু আছে যেখান থেকে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, এখানে যে কোণটি ছিল সেই কোণটি ও এই কোণটিকে মানে সমকোণ না ধরে এই কোণটিকে সমকোণ ধরেছিল। দেখো এই কোণটি সমকোণ ধরলে আমাদের এটি হচ্ছে অতিভুজ, তাহলে সেক্ষেত্রে আমাদের এটি হয়ে যাচ্ছে মানে বৃহৎ বাহু, আর এই দুটি আমাদের ভূমি বা লম্ব হবে। সেক্ষেত্রে তার অ্যান্সারটি কিন্তু সহজেই বেরিয়ে যেত, কিন্তু সে এটিকে মানে লম্ব না ধরে এখানে মানে সমকোণ না ধরে এখানে ধরেছিল, যার কারণে তার অঙ্কটি ভুল গেছিলো। তো তোমাদেরকে একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যখনই তোমরা এই স্পর্শক সংক্রান্ত কোনো কোশ্চেন সলভ করবে তখন তোমরা সবসময় মনে রাখবে আমাদের এই স্পর্শক বিন্দুগামী এই বিন্দুতে আমাদের 90 ডিগ্রি সৃষ্টি হয়, এখানে কিন্তু 90 ডিগ্রি সৃষ্টি হয় না, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে স্পর্শক বিন্দুগামী এখানে যে আমাদের এই যে মানে ব্যাসার্ধটি এটি আমাদের 90 ডিগ্রিতে মানে এখানে হয়, আর বৃত্তের বহিস্থ কোনো একটি বিন্দু থেকে বৃত্তের উপর আমরা দুটি মাত্র স্পর্শক অঙ্কন করতে পারবো, এর বেশি কিন্তু স্পর্শক অঙ্কন করতে পারবো না, ঠিক আছে। এবার কথা হলো যে আরও একটি কথা, আমি মনে করি যে এই যে দুটি স্পর্শক হলো এখানে থেকে আমি এই বৃত্তের কেন্দ্রের উপর এইভাবে যদি অঙ্কন করি তাহলে আমার এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এই যে দুটি কোণ কত ডিগ্রি, ম্যাম মোট দুটো সমষ্টি কত হবে? মোট দুটো সমষ্টি কত হবে বলো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, আর যদি 90 90 180 ডিগ্রি। এবার এখানে আমাদের যে কথা ছোট মনে করো যে এখানে আমাদের এ আছে, এখানে আমাদের বি আছে, এখানে আমাদের পি আছে, তাহলে এখানে কথা হলো যে আমাদের এপি আর পিবি এই দুটি দৈর্ঘ্য আমাদের সমান, আমাদের এখানে এপি ইকুয়াল টু পিবি হবে। আমাদের এই দৈর্ঘ্যটি আমাদের মনে রাখতে হবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি আমরা বৃত্তের ওপর যদি স্পর্শক অঙ্কন করি তাহলে আমরা অনলি দুটি আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো, তার বেশি পারবো না। আর এই স্পর্শক দুটির দৈর্ঘ্য আমাদের সমান হবে, আর এরা এই কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এইখানে সমান কোণ উৎপন্ন করবে, এটাও তোমাদের জেনে রাখা উচিত। অনেকে এইখানে সমান কোণ ভেবে নেয় যে আমাদের বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কেন্দ্রে আমাদের মানে যদি দুটি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে আমাদের দুটি সমান কোণ উৎপন্ন করে। এবার তারা অনেক সময় মানে গুলিয়ে ফেলে যে এখানে উৎপন্ন হয় না এখানে উৎপন্ন হয়, কথা হলো এরা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো আমরা এখান থেকে কটি পয়েন্ট পেলাম। প্রথম কথা হলো বৃত্তের ওপর একটি স্পর্শক অঙ্কন করা যায় একটা বিন্দুতে, স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ লম্বভাবে অবস্থান করে, তারপর এখানে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমাদের দুটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়, আর এই স্পর্শক বিন্দু থেকে যদি কেন্দ্রের ওপর আমরা এইভাবে একটি সরলরেখাংশ দ্বারা আমরা যুক্ত করে দিই তাহলে এক্ষেত্রে কেন্দ্রে এরা এই দু সাইডে এরা সমান কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। এর উপর ভিত্তি করে দেখবে যে তোমরা অনেক অঙ্ক তোমরা সলভ করতে পারবে। ও আরেকটা কথা, এখানে সদিশতার থেকে আমাদের যেটি আসে, মনে করো যে কোনো একটি ত্রিভুজ আছে, বলছিলাম যে আচ্ছা এটা বলে নি তারপর বলো। কোন মনে করো যে কোনো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের একটি আমাদের কোণ আছে আর এখানে একটি ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এখানে একটি কোণ আছে, এই দুটি কোণ আমাদের অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ আমাদের সমান। মনে করো যে এটি আমাদের 30 ডিগ্রি আছে, এখানে এটি আমাদের 30 ডিগ্রি আছে। এবারে এই অনুরূপ কোণের যে সংলগ্ন যে দুটি বাহু এদের অনুপাত আমাদের সমান, যে আমাদের মনে করো যে এখানে এ বি সি এটি আমাদের ডি ই এফ যদি হয় তাহলে এক্ষেত্রে যদি বলা হয় যে কোণ এ সমান কোণ ডি হয়, আর এখানে আমাদের এ বি বাই এখানে ডিই ইকুয়াল টু যদি আমাদের এরূপ হয় যে এসি বাই ডিএফ এখানে ডিএফ হয়, তাহলে আমরা বলবো যে এই দুটি ত্রিভুজ সদিশ ত্রিভুজ। বুঝতে পেরেছো যে কতভাবে আমাদের ত্রিভুজ দুটি সদিশ হবে? চলো এবার আমরা এখানে এক অ্যাকশনগুলি করে বলো। যদি মানে বৃত্ত পরস্পর ছেদ না করে স্পর্শক
হবে না? আচ্ছা, ওই বিষয়ে আমি না মানে যে দুটোই বৃত্ত আমাদের পাশাপাশি যদি অবস্থান করে সেক্ষেত্রে ছেদ করলে কটা হবে, ছেদ না করলে কটা হবে, সেটা ওই বৃত্তের স্পর্শ সংক্রান্ত যে সম্পাদ্য আছে ওর পার্ট ওয়ানে আমি ওখানে ডিটেলসে বলে দিয়েছি, তোমরা ওটা একটু দেখে নিও। মনে করো যে এখানে আমি বলি যে যদি মনে করো যে এখানে দুটো বৃত্ত এইভাবে এরা ছেদ করেনি, ঠিক আছে, যদি আমাদের মনে করো যে এই যে দুটো বৃত্ত আমি অঙ্কন করলাম এরা স্পর্শ করলো দুটোকে, তাহলে এখানে যদি একটি স্পর্শক হয় তখন এই স্পর্শকটি সাধারণ হবে। আর এই সাধারণ স্পর্শক তারপরে এদের মানে এ সম্পর্কে অনেকগুলো আছে, তারপরে এই একই সাইডে যদি আমাদের দুটো স্পর্শক হয়, তারপরে মনে করো যদি এইভাবে হয়, এভাবে যে নামগুলি আছে সমস্তগুলো ওখানে ডিটেলসে দেওয়া আছে। ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিও, প্লেলিস্ট থেকে দেখে নিও, ওখানে তোমরা ক্লিয়ার পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে কোশ্চেনগুলিতে চলে আসি। এখানে বলা হয়েছে যে বহু বিকল্পী প্রশ্নে এমসিকিউ প্রথমটি আছে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ বি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই এফডি ইকুয়াল টু এসি বাই ইএফ হলে এখানে কোনটি আমাদের সত্য। তোমরা নিজেরা হ্যাঁ ম্যাম। করো, দেখি কাট হয়। ফার্স্ট ডেটটা তো হ্যাঁ, প্রথম এ দাগেরটা। ঠিক আছে, করছি। আমি যে কথাগুলি বললাম তার মধ্যে থেকেই পেয়ে যাবে, ঠিক আছে, ট্রাই করো, না পারলে তো আমি হয়ে গেলে বলবো। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। আচ্ছা, দেবপ্রিয়, আচ্ছা বলো এখানে কোন অপশনটা সঠিক হবে? ম্যাম যে অপশন সি, কোন বি সমান কোন ডি। বি কমা এইটা বি আর ডি এই দুটি সমান, অপশন সি বলেছো। এবার এটা কেন বলেছো বলো? ম্যাম এই যে এদের অনুরূপ, এই যে অনুরূপ বাহুগুলো সমানুপাতে দেওয়া আছে, তার মানে অনুরূপ কোণগুলো এদের সমান হবে। অনুরূপ বাহুগুলো যদি অনুপাত মানে সমান থাকে অনুপাতটি, তাহলে কোণগুলো সমান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমি বলে দিই যে এখানে দেখো এই যে সি দাগটা বলেছে এটা সঠিক হলো কিনা আমরা একটু মিলিয়ে দেখি। আমাদের এখানে বলা হয়েছে এ বি সি আর এখানে ডিইএফ দুটি ত্রিভুজ বলা হয়েছে, যে দুটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া আছে। আমি যদি দেখি এ বি মানে এই ত্রিভুজের এ বির সঙ্গে এই ত্রিভুজের ডি মানে আমাদের এখানে ডি, এই ত্রিভুজের বিসির সঙ্গে এর বিসির সঙ্গে এই ত্রিভুজের আমাদের এফডি মানে এখানে আমি এটা তিনটি দাগ দিই, এখানেও তিনটি দাগ দিই। আর এখানে এই ত্রিভুজের এসির সঙ্গে এখানে এসির সঙ্গে এটা আমি গোল করে দিই, আর এখানে ইএফ এটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইভাবে এই যে ত্রিভুজ দুটি হচ্ছে, তাহলে এর অনুরূপ বাহু এটি, এর অনুরূপ বাহু এটি, আর এর অনুরূপ বাহু এটি। তাহলে এখানে বলা হয়েছে আমরা পাচ্ছি যে আমাদের যদি এই বাহুটির সঙ্গে আমাদের এই বাহুটি যদি আমাদের সমান হয়, তাহলে আমাদের এখানে বি কোণ, এই বি কোণের বিপরীত বাহু এটি, আর এখানে আমাদের ডি কোণের বিপরীত বাহু আছে আমাদের এটি। তার মানে আমরা পাচ্ছি যে এখানে এই বির সঙ্গে ডি আমাদের সমান আছে, তাই তো? তাহলে আমরা এখানে পাচ্ছি যে আমাদের বির সঙ্গে ডি কোণটা আমাদের সমান, কারণ আমাদের এর বিপরীত বাহু এটি, এর বিপরীত বাহু এটি, সেই হিসাবে আমরা করতে পারি, তাই তো? এবার আমরা অন্য অপশানগুলোকে একটু মিলাই। দেখো এখানে বলা আছে বির সঙ্গে ই, যদি আমি বির সঙ্গে ধরি তাহলে বির বিপরীত বাহু হচ্ছে আমাদের এসি, আর এখানে ইর বিপরীত বাহু আমাদের কি, ইর বিপরীত বাহু আমাদের এটি হচ্ছে, কিন্তু এটি আমাদের কোন বাহুটি আছে, তিনটি দাগ দিয়েছি আমি এটি, তাহলে এটি হচ্ছে এর বিপরীত, তাহলে আমাদেরটা এটি হলো না। আবার যদি আমি বি দাগ এই মিলাই, সেখানে আছে কোণ এ, তাহলে কোণ এ হচ্ছে আমাদের এটি, তাহলে কোণ এর বিপরীত বাহু আছে এটি, তাহলে এর সঙ্গে আছে ডি, তাহলে ডির যে বিপরীত মানে এর সঙ্গে আমাদের যেহেতু ডি, তাহলে ডির যদি আমি দেখি যে অনুরূপ যে আমাদের বাহুটা আসছে, তাহলে আমাদের এখানে ইএফ আসছে, তাহলে আমাদের এখানে ইএফ তো হচ্ছে না, এটি তো আমাদের চলে আসছে অন্যটি চলে আসছে, এখানে এইটির সঙ্গে এটি আমাদের অনুরূপ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের এখানে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। আচ্ছা চলো পরেরটা করি। দেখো পরেরটা আমাদের কি বলা আছে যে ডিইএফ ও পি কিউ আর এ কোণ ডি সমান কোণ কিউ এবং আর কোণ সমান ই কোণ হলে নিচের কোণটি সঠিক নয়। দেখো
তোমাদের যখন পরীক্ষায় কোশ্চেন দেবে তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এখানে আমাদের একটা কথা আছে সঠিক নয়, নয় কথাটি আমাদের উল্লেখ করা আছে। তোমরা হয়তো দেখবে যে এখানে অনেকে কি করে আমি বলছি, যে হয়তো দেখা গেল যে এই কোণটির সঙ্গে এই কোণটি আমাদের বলা হয়েছে যে এই দুটি এর এই কোণগুলি আমাদের সমান, তাহলে এখানে কোনটি সঠিক বলে তারা প্রথমটি দেখবে সঠিক, তাহলে এইভাবে তার অ্যান্সার টিক দিয়ে চলে আসবে। যদি এই নয় কথাটি খেয়াল না করে তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তার জন্য তোমরা যখন কোশ্চেন পড়বে তখন একটু ভালো করে খেয়াল করবে। তাহলে আমাদের তোমরা মানে এটা করে দেখো, দুটি ত্রিভুজ অঙ্কন করো, এদের অনুরূপ কোণগুলি আমাদের সমান করো, করে দেখো যে এর মধ্যে আমাদের কোনটি সঠিক হচ্ছে না। কারণ অনুরূপ কোণগুলি সমান হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত আমাদের সমান হবে, এর মধ্যে কোনটা হচ্ছে না। তোমরা একটু করো দেখো। বিয়েরটা হবে। বিটটা হবে, আচ্ছা দাঁড়াও, পি কিউ আর এখানে বলা হয়েছে যে ডি কোণের সঙ্গে কিউ কোণটা আমাদের সমান, আর এখানে আর এর সঙ্গে ইটা আমাদের সমান। আচ্ছা তুমি বলছো আমাদের বিটা সঠিক, কারণ কি বলো? ফতেমা বলছো? হ্যাঁ ম্যাম বলছি তাহলে। হ্যাঁ বলো, এটা কারণ কি বলো? মানে ওই যে অনুপাতটা আছে সেটা একই ত্রিভুজের সঙ্গে আছে, মানে কিউ আর এর সঙ্গে পি কিউ, যদি আমি এখানে মানে ধরি এটার সঙ্গে কিউ আর হচ্ছে আমাদের এখানে এই বাহুটা, তাই তো? আর এখানে আমাদের কিউ আর, এখানে পি কিউ, তাহলে পি কিউ হচ্ছে আমাদের এখানে চলে আসছে আমাদের এখানে পি কিউ, আর ইকুয়াল টু এখানে হচ্ছে ইএফ, এখানে হচ্ছে আমাদের ইএফ আর এখানে হচ্ছে আমাদের ডিএফ। তুমি এই বলছো যে একই ত্রিভুজের হিসাবে আছে, সেই জন্য তুমি বলছো যে ভুল। আর কেউ কিছু বলবে? হ্যাঁ ম্যাম আমি বলছি। হ্যাঁ বলো। ম্যাম এই যে কিউ আর এই যে বাহুটা এর বিপরীত পাশের কোণ হওয়া দরকার ছিল পি, কিন্তু এখানে পি কোথাও উল্লেখ করা নাই, সেই জন্য একটা কারণ হবে। আর তারপরে যে ম্যাম এই যে পি কিউ, এই যে পি কিউ এর সঙ্গে আর কোণ, এটাও তো বলেনি কোথাও। পি কিউ, এটা আছে অবশ্য। পি কিউর সঙ্গে আমরা যদি আর কোণকে ধরি, সেটা দেখো আমি এটাকে যদি মানে লিখি, আমরা কি জানি যে যখন দুটো ত্রিভুজ হবে, তোমাদের এখানে একটি কথা বলে দিই, যখন দেখবে যে আমাদের দুটো ত্রিভুজ আছে, সেই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের দুটি কোণ আমাদের সমান হয়ে গেল, মানে এর এই কোণটি সমান এর এই কোণটি সমান এই কোণটি, তারপর অবশিষ্ট যে আমাদের কোণ আছে, এই অবশিষ্ট কোণ হিসাবে এই দুটি কোণ আমাদের সমান হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই দুটি ত্রিভুজ অবশ্যই সদিশ কোণী হচ্ছে, তাহলে আমাদের এটি সদিশ ত্রিভুজ হচ্ছে। তাহলে এবার আমি যদি এদের বাহুগুলির অনুপাত বের করি, তাহলে দেখো প্রথমত আমি যদি ধরি এই ডি কোণটা থেকে ধরি, তাহলে ডি কোণের বিপরীত পাশের বাহু হচ্ছে আমাদের ইএফ, তাহলে এই ডি কোণের সঙ্গে কিউ কোণ সমান, তাহলে এর বিপরীত পাশের বাহু হচ্ছে আমাদের পি আর ইকুয়াল টু, এবার আমাদের এটি হয়ে গেল। এবার আমি ই কোণ ধরি, তাহলে ই কোণের বিপরীত পাশের বাহু হচ্ছে আমাদের ডিএফ, আর এখানে এর অনুরূপ কোণ হচ্ছে এটি আর, তাহলে আর এর বিপরীত পাশের বাহু হচ্ছে আমাদের পি কিউ। এবার তাহলে আমি এক্স কোণ ধরি, এখানে এক্স বলছি, মানে এফ কোণ ধরি, তাহলে এফ কোণের হচ্ছে আমাদের ডিই, আর এখানে এর বিপরীত পাশের বাহু হচ্ছে আমাদের কিউ আর। এবার যদি আমরা সবকটাকে মিলাই, দেখো এখানে আছে আমাদের ইএফ, দেখতে পাচ্ছ এটা? এখানে আছে আমাদের ইএফ, এটি আমাদের ইএফ বাই এখানে পিআর, এটি সমান ডিএফ আর এখানে পি কিউ, তাহলে আমাদের প্রথমটা আমাদের এখানে আছে, পেয়ে যাচ্ছি। এখানে আমি দ্বিতীয়টা ছেড়ে দিচ্ছি, তৃতীয়টা দেখি, এখানে আছে যে ডিই, এটি আছে এটি আছে আমাদের ডিই বাই কিউআর, এটি ডিই বাই কিউআর, এখানে হচ্ছে ডিএফ বাই এখানে পি কিউ, তাহলে আমরা পাচ্ছি যে এই দুটো আমাদের পেয়ে যাচ্ছি এখান থেকে। এবার যদি এটি দেখি যে ইএফ, এখানে আছে আমাদের ইএফ বাই এখানে হচ্ছে আরপি আর পি আর একই কথা আমাদের, তাহলে আমাদের এখানে ইএফ বাই আরপি, এখানে ইএফ বাই এখানে পি আর, এটি সমান ডিই, এই ডিই বাই এখানে হচ্ছে কিউ আর, তাহলে আমরা এখানে এটিও পেয়ে যাচ্ছি, এটির সঙ্গে আমরা এটিকে সমান করে পেয়ে যাচ্ছি, কারণ এটি সমান এটি, এবার এটি সমান এটি, তারপর কি এটি সমান এটি পেয়ে যাচ্ছি। এখানে যদি বিটি দেখি, তাহলে আমাদের এখানে আছে যে কিউ আর, দেখো এখানে আমাদের আছে কিউ আর, তাহলে আমাদের কিউ আর আছে এখানে উল্টোভাবে, প্রথমত কথা নিচে আছে উল্টোভাবে, এখানে কিউ আর আর এখানে আছে পি কিউ, আর এখানে আছে পি কিউ, আর এখানে আছে যে ইএফ, এটি আছে ইএফ বাই এখানে ডিএফ। তাহলে দেখতে পাচ্ছি একমাত্র এটি আমাদের মিলছে না, অন্যগুলি কিন্তু আমরা মিল পাচ্ছি।
আমাদের একই ত্রিভুজের যেটা ফতমা বললে ওভাবে কিন্তু অনেক সময় তোমরা মানে পাবে না আর কি। মানে আমাদের এমন হবে, দুটি ত্রিভুজ যখন আমাদের সদিশ হচ্ছে, মনে করো যে এটি আমি একটি সমকোণী ত্রিভুজ ধরছি, এখানে আমি এটি একটি সমকোণী ত্রিভুজ ধরছি, দুটি ত্রিভুজ আমাদের সদিশ। মনে করো যে এটি আমাদের আছে এ বি সি, এটি আমাদের আছে ই এফ, এখানে আছে ডি। তাহলে এদের এটি সমকোণ, এখানে এটি সমকোণ, এর এটি সমকোণ। তাহলে এদের আমাদের এখানে হচ্ছে লম্ববায় ভূমি, এখানে লম্ববায় ভূমি। এবার মনে করো এর লম্ববায় ভূমি, তোমাকে সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। মনে করো যে এটি আছে 2, এটি আছে আমাদের 5, ঠিক আছে, এটি আছে 2, এটি আছে 5। এবার এর এটি আছে 4, এটি আছে আমাদের 10। তাহলে এদের দেখো এর অনুরূপ বাহু, এর বাহুটির অনুরূপ বাহু এটি, এই বাহুটির অনুরূপ বাহু এটি। তাহলে এখানে আমরা এরূপ করতে পারি যে এ বি বাই এখানে বিসি ইকুয়াল টু এখানে ই এফ, এই ই এফ বাই এখানে এফ ডি। তাহলে যদি আমি কাটাকুটি করি, এটি সমান হচ্ছে আমাদের 2/5, এটি সমান হচ্ছে আমাদের 4/10। যদি কাটাকুটি করে দিই 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তাহলে কিন্তু অনুপাত দুটি আমাদের সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এরূপভাবেও আমাদের হয়, দুটি ত্রিভুজের এভাবে লম্ব বাই ভূমি বা এরূপভাবে পাবে। কিন্তু আমাদের আসল কথা হলো যে আমাদের অনুরূপ, হ্যাঁ অনুরূপ কোণের যে আমাদের যে বাহুগুলি, এদের অনুপাতগুলি আমাদের সমান চাই। ঠিক আছে। আচ্ছা, এবার 3-এর দাগটি দেখো। 3-এর দাগে আমাদের কি আছে, এ বি সি ও ডি ই এফ ত্রিভুজের এ ই এটি সমান হচ্ছে 40, এখানে এ বি ইস টু ই ডি ইকুয়াল টু এ সি ইস টু ই এফ, এবং এফ কোনো যদি 65 হয় তাহলে বি এর মান কত এর মধ্যে করো দেখি, কে কে পাচ্ছ। আমি এখানে খাতায় লিখে নিই আর কি। এখানে অঙ্কগুলি কিন্তু আমি অনেক ধীরে ধীরে করছি, তোমরা কিন্তু একটু স্পিডেই করবে, তোমাদের বোঝানোর জন্য আমি একটু ধীরে ধীরেই করছি যাতে করে তোমরা বুঝতে পারো। আর পরীক্ষার হলে এতটা মানে আস্তে আস্তে করলে তোমরা পরীক্ষায় কিন্তু সমস্ত কোশ্চেন সলভ করতে পারবে না। হয়ে গেছে এটা। দেবপ্রিয়, ম্যাম একটু থামে। হ্যাঁ হ্যাঁ করো ফাতেমা। হয়ে গেছে। হয়ে গেছে, কোনটা এসছে? সি। সি আমাদের আছে 75। আচ্ছা দেবপ্রিয় বলো কিভাবে করেছো? ম্যাম এই যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এর কোণ এ সমান কোণই 40 ডিগ্রি। কোণ এ এটা, আর এটা কোণ এফ, এফ নয়, হ্যাঁ কোণ এ সমান 40 ডিগ্রি এটা। তারপর ম্যাম এই যে এফ কোণটা আমাদের 65 ডিগ্রি, এফ কোণটা 65 ডিগ্রি। তাহলে ম্যাম কোণ ডি এর মানটা পাবো 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 40। হ্যাঁ ম্যাম এভাবে আমিও করেছি। 75 ডিগ্রি হলো। হ্যাঁ এখানে আমাদের এটা পেয়ে যাচ্ছি আমি 75 ডিগ্রি। এবার হ্যাঁ ওটার বিপরীত। এডি বাই ইডি, তারপরে যে এদের অনুপাতটা সমান, তার মানে বিপরীত পাশের কোণ জোড়া কোণগুলো সমান হবে। হ্যাঁ এদের অনুপাতটা যদি আমি ডি কোণের বিপরীত পাশের বাহু যদি দেখি, তাহলে আমাদের ডি কোণের বিপরীত পাশের বাহু আছে ই আর এফ, তাই তো? হ্যাঁ। আর আমাদের এখানে আমাদের যদি এটা দেখি, তাহলে বি কোণের বাহু হচ্ছে আমাদের এসি, তাহলে এসি বাই আছে ইএফ, তাই তো? হ্যাঁ এসি বাই ইএফ, তাহলে আমাদের এখানে হচ্ছে এটা এই এসি, এর সঙ্গে আমাদের আছে ইএফ, তাহলে এর মানে এর বিপরীত পাশের বাহু এটি, তাহলে এর বিপরীত পাশে আমাদের এই যে কোণটি এটি হয়ে যাবে আমাদের 75 ডিগ্রি। ঠিক, এখানে একটু তোমাদের শর্ট কোশ্চেন তোমরা এইভাবে মানে সলভ করে করতে পারো, বা যদি লিখতে চাও তাহলে লিখতে পারো, কিন্তু শর্ট কোশ্চেনে লেখার দরকার হয় না, জাস্ট এভাবে করলে হয়ে যাবে। ঠিক আছে, যে কোণ দুটি আমাদের সমকোণ দেখালে হয়ে যাবে। আচ্ছা কে কে বুঝতে পারেন এটা বলো, কেউ যদি না বুঝতে পারবে অবশ্যই কিন্তু বলবে। আচ্ছা চলো আমরা পরেরটায় যাই। এখানে 4 দাগটা কি বলেছে, যে এবিসি এবং পিকিউআর এই ত্রিভুজের আমাদের এই তিনটি বাহুর আমাদের অনুপাতে দেওয়া আছে, তাহলে এখানে কোন দুটি সমান হবে করো দেখি। সবাই কি করছো আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। বলো, ফতমা হয়নি? আমি একটু। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দেবপ্রিয় বলো। এখানে অপশনটা একবার দেখে নিই। দেখো অপশনটা। অপশন এ দাগেরটা হবে কোণ এ সমান কোণ কিউ। কোণ এ সমান কোণ কিউ, মানে তুমি বলতে চাইছো যে আমাদের এই কোণটির সঙ্গে এখানে এই কোণটি সমান, কারণ যে এখানে এ বি বাই কিউ আর এটা বলেছে অনুপাত দুটি সমান, তার মানে এদের এই বিপরীত পাশে কোণটার কোণ সমান কোণ পি। 1 নম্বর একটা গেল। অন্যগুলো বের করার আমাদের দরকার নেই, আমাদের জাস্ট আছে যে এখানে এই কোণটির বিপরীত পাশের বাহু আমাদের এটি, এই দেখো আমি 3টি দাগ দিয়ে মার্ক করেছি, আর এখানে এই কোণটির বিপরীত পাশের বাহু আছে এটি, তাহলে এই দুটি সমান মানে অনুপাত সমান মানে বিপরীত পাশের কোণ দুটো সমান হচ্ছে এই দুটি। ঠিক আছে, আর বাকি অপশনগুলো যদি তোমরা দেখো তাহলে সেখানে মিলবে না।
ঠিক আছে, আমাদের যখন এরূপ দেবে তোমরা সঙ্গে মার্ক করে নেবে, যে এক একটা আলাদা আলাদা করে মার্ক করে। দেখো এখানে যেমন আমার সঙ্গে এটিকে বলছি, এটির সঙ্গে মার্ক করেছি, এটির সঙ্গে এটিকে মার্ক করেছি। এবার আমরা দেখলেই বুঝতে পারছি যে তাহলে আমাদের এখানে বি কোণের সঙ্গে আর কোণটি সমান হবে, এখানে সি কোণের সঙ্গে আমাদের পি কোণটি সমান হবে, আর এখানে এ কোণের সঙ্গে কিউ কোণটি সমান হবে। এর মধ্যে থেকে যেটা আমরা মানে পাবো, সেটাই মিল পাবো, সেটা আমাদের করলে হয়ে গেল, তাই না? তোমাদের এখানে যেমন কোশ্চেনটা আছে, আমাদের এই যে অপশনটা আছে, মানে এখানে যে অপশনটা আছে, এই অপশনটাই যে তোমাদের পরীক্ষায় থাকবে তা তো নয়, তোমাদের অপশনটা ঘুরিয়ে ফিরে দিতে পারে, যে কারণে তোমাদের বুঝতে হবে যে আমরা কোনটার সঙ্গে কোনটা ধরছি, কেন ধরছি, তাই তো? আচ্ছা চলো পরেরটা দেখি। পরেরটাই কি আছে দেখো, এবিসি ত্রিভুজের এখানে এবি 9 সেমি, বিসি হচ্ছে 6 সেমি, সি হচ্ছে 7.5 সেমি, ডিইএফ ত্রিভুজের বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ, আর ইএফ হচ্ছে 8 সেমি। তাহলে এখানে ডিইএফ সদিশ ত্রিভুজ এবিসি হলে এখানে ডিইএফ এর পরিসীমা কত? আচ্ছা এটা কি পারবে না আমি আগেই করে দেবো? একটু চেষ্টা করছি। আচ্ছা করো। হয়ে গেছে এটা। হয়ে গেছে? কত হয়েছে আনসারের মধ্যে? আমাদের ডি দাগে 30 সেমি। ফতমা পেরেছো এটা করতে? আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেবপ্রিয় বলো কেমন করে করেছো এটা? আমি যে আপনি পার্ট 1 এ যে বলেছেন যে ত্রিভুজ দুটি যদি সদৃশ হয় এদের পরিসীমা হবে প্রতিভুজের বাই দ্বিতীয় যে পরিসীমা হবে অনুরূপ দ্বৈনুপাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর প্রথম ত্রিভুজের সীমাটা বার করলাম, তারপরে দ্বিতীয় ত্রিভুজের সীমাটাকে x ধরলাম, তারপর এখানে কোণাকুণি গুণ করে তারপর এটা বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি পার্ট 1টা দেখেছিলে না? হ্যাঁ ম্যাম, আমি সবই দেখি। ভালো। দেখো আমি এখানে বলি, যদি আমি ধরি ত্রিভুজ এ বি সি বাই, এখানে আমি এটিকে ধরছি ডিইএফ, এই দুটো ত্রিভুজ ধরছি। এবার আমি এখানে লিখতে হবে যে এবিসি ত্রিভুজের পরিসীমা, লিখে দিই এখানে পরিসীমা, আর এর ত্রিভুজের যদি পরিসীমা লিখি, তাহলে এই দুটি ত্রিভুজের পরিসীমা হবে সমান এদের অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে এই ত্রিভুজের বিসির সঙ্গে এই ত্রিভুজের ইএফ আমাদের অনুরূপ বাহু, তাই তো? অন্যগুলি তো বলেনি, তাহলে অন্যগুলি আমাদের ধরার কোনো দরকার নেই। তাহলে এখানে আমি এটিকে লিখি, ফার্স্ট আমি এবিসি লিখেছি, তাহলে প্রথম আমি এটির দিয়ে দেবো এখানে হচ্ছে বিসি, আর এটি আমাদের পরে নিচে লিখেছি, তাহলে এটি আমি এখানে লিখে দিই যে ইএফ। আমাদের এখানে বের করতে হবে, আমাদের এই ত্রিভুজের পরিসীমাটি বের করতে হবে। তাহলে আমি যদি এটিকে ঘুরিয়ে লিখি, এখানে তুমি দেবপ্রিয় এক্স ধরে করেছো, আমরা এক্স ধরেই করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ডাইরেক্ট নামটা ধরে করে দিচ্ছি। বা এখানে ত্রিভুজ ডিইএফ এটি ইকুয়াল টু হচ্ছে, এর পরিসীমাটি কিন্তু অবশ্যই থাকবে, আমি পরিসীমাটি আর লিখছি না, আমি জাস্ট এইভাবে লিখে দিচ্ছি যে ডিইএফ এটি ইকুয়াল টু হবে, দেখো আমাদের এখানে হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা এর সঙ্গে গুণ হবে, এটি আছে নিচে সমান চিহ্ন, দেখো এটি আমাদের এখানে আছে, তাহলে সমান চিহ্ন এই সাইডে চলে যাবে, এখানে চলে যাবে ওপরে গুণে, তাহলে আমাদের এখানে চলে এলো। এবার এখানে যেটি আছে এটি যদি আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের নিচে চলে আসছে, তাহলে আমাদের এখানে চলে আসছে বিসি, এখানে ইএফ নিচে আছে, তাহলে ওপরে চলে যাবে, আমাদের এখানে চলে আসছে ইএফ। তাহলে এবার সমান এটি আমাদের এর পরিসীমা কত? এর পরিসীমা এখানে আছে আমাদের 9 + 6 + 7.5, আর এখানে গুণ হবে ইএফ কত আমাদের 8, আর এখানে আছে বিসি কত আমাদের 6, তাহলে এটি প্লাস করলে একসঙ্গে কত হচ্ছে, এখানে আমাদের 9 আছে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, তাই তো? 22 পয়েন্ট এটা তো হয়েছে দেবপ্রিয় না? কত হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার যদি আমরা 22 কাটি, এবার যদি আমি এখানে কাটি 2 দিয়ে কাটি 4 দুগুণ 8, আর এখানে 3 দুগুণ 6, যদি 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 7 21, 1 থাকছে তাহলে হচ্ছে আমাদের 15, 3 5 15। এবার এটিকে যদি আমি গুণ করি তাহলে 4 5 20, 0 হাতে থাকে 2, এখানে 4 7 28, 29, 30, তাহলে আমাদের এখানে পয়েন্টটি তুলে দিলে এখানে সমান হয়ে যাচ্ছে 30, আর এটি যেহেতু আমাদের সেমি একক আছে তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে সেমি। ঠিক আছে, এইভাবেই করেছো নিশ্চয়ই? হ্যাঁ ম্যাম, এইভাবেই। তোমরা কি কেউ বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। যখনই দেখবে যে দুটি ত্রিভুজের আমাদের পরিসীমার মধ্যে, মানে দেখো এখানে কোশ্চেনটা কিন্তু আবার একটু ঘুরিয়েও দেয়, কিভাবে ঘুরিয়ে দেয় সেটা বলছি। মনে করো যে দুটো ত্রিভুজ আছে, এদের আমাদের পরিসীমা দেওয়া থাকলো, দুটোরই পরিসীমা দেওয়া থাকলো, এবার একটির বলা হলো যে এই ত্রিভুজের এই বাহুটির সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটি অনুরূপ বাহু, এবার এর মধ্যে থেকে একটির আমাদের বাহুর পরিমাণ দেওয়া হলো, আরেকটি দেওয়া হলো না, বলা হলো যে এর বাহুটির পরিমাপ কত, তাহলে আমরা সেই একই প্রসেস লাগাবো, এভাবে একই প্রসেস লাগিয়ে আমাদের মানে যেখানে আমাদের এটি দেওয়া থাকবে, এবার যেটি আমাদের বের করতে হবে সেটি আমরা এক সাইডে নিয়ে যাব, আর বাকিগুলো এক সাইডে নিয়ে আমরা সলভ করে দিলে আমাদের এখানে বাহুর পরিমাণ আমরা বের করতে পারি। ঠিক আছে, বলেছিলেন
বলেছিলেন পার্ট 1 আমি লিখেছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা পরেরটা করি। এখানে বি দাগে বলো, এখানে বলা হয়েছে যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদিশ। কি ঠিক হবে কি ভুল হবে? এটা মিথ্যা হবে। কারণ আমি যে আগে একটা দেখেছিলাম যে যদি দুটি চতুর্ভুজ বা ত্রিভুজ হয়, এদের অনুরূপ কোণগুলি তো সমান হবে, তারপর আবার অনুরূপ বাহুগুলো এদের সমানুপাতি হতে হবে। হুম এখানে অনুরূপ বাহুগুলির কথা বলেনি এখানে। ঠিক। এখানে বলা হয়েছে যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদিশ, কিন্তু এটা হবে না যতক্ষণ না বলা হবে যে চতুর্ভুজের বাহুগুলির অনুপাতও আমাদের সমান, ততক্ষণ আমাদের এটি সদিশ হতে পারে না, তার জন্য এটা আমাদের মিথ্যা। এই দুয়ের দাগে কি আছে দেখো, এখানে যে চিত্রটি আছে, তোমাদের কাছে তো বই আছে, চিত্রে বলা হয়েছে যে পাশের চিত্রে এডিই, এখানে এডিই এই কোণটির সঙ্গে এসিবি, এখানে এসিবি এই কোণটি যদি সমান হয় তাহলে এডিই, এখানে এডিই এই ত্রিভুজটি, আর এসিবি এখানে এসিবি এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ সদৃশ। সত্য কি মিথ্যা? আমি এটা একটু করছি, দেখি। হুম এটা সত্য হবে। ফতমা বলো কি হবে? আচ্ছা হ্যাঁ ম্যাম, এটা সত্য হবে, কারণ বিপরীত কোণগুলো সমান হচ্ছে, মানে ডি এর বিপরীত সি। ডির বিপরীত সি সেই হিসেবে সমান। আচ্ছা দেবপ্রিয় বলো তো কেন সত্য হলো? আমি যেখানে বলেই দিয়েছে প্রথমে কোণ এডিই সমান কোণ এসিবি, দুটো ত্রিভুজে একটা পেয়ে গেলাম। এই কোণটা আমরা, এই কোণটা সাধারণ কোণ পেয়ে গেলাম, এই কোণটা আমরা এই ত্রিভুজেও পেয়ে যাচ্ছি, আবার এই ত্রিভুজেও আমরা পেয়ে যাচ্ছি, সেই জন্য এই কোণটি তারপরে আমাদের দুটির মধ্যে সমান। তারপরে যে ডিএই আর এবিসি না বিএসি একই কোণ বোঝাচ্ছে, তাহলে দুটো পেয়ে গেলাম এই দুটো এখান কোণ থেকে। সমান, তাহলে অবশিষ্ট কোণ হিসেবে আমাদের এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো আমাদের কোণ সদিশ সমান কোণী, কোণ সদিশ কোণী হয়ে যাচ্ছে। যখনই সদিশ কোণী হয়ে যাচ্ছে তখনই আমাদের এটি সদিশ ত্রিভুজ হয়ে যাবে। ফাতেমা বুঝতে পারলে কথাটা? আচ্ছা আমি বলি, যখন দেখো মনে করো যে আমাদের এই, আমি এখানেই বলি, আমাদের এ বি সি বললে আমাদের এই কোণটা পাচ্ছি, আবার এ ডি সি বললে আমরা এই কোণটা পাচ্ছি, তাহলে আমরা এই একই কোণ দুটি ত্রিভুজের মধ্যে পাচ্ছি, তাই তো? সেই হিসাবে আমাদের যখন একই কোণ দুটো ত্রিভুজের মধ্যে থাকবে বা একই বাহু দুটো ত্রিভুজের মধ্যে থাকবে, তখন সেগুলিকে সাধারণ হিসাবে ধরা হয়। ঠিক আছে, যেমন তোমরা দেখো না যে যখন কোনো দুটি ত্রিভুজ মনে করো যে সর্বসম প্রমাণ করতে চাও, যখন দুটো ত্রিভুজ মনে করো সর্বসম প্রমাণ করবে, এবার এই দুটি ত্রিভুজের মধ্যে এই বাহুটি আমাদের এরও থাকবে এরও থাকবে, তখন আমরা এটিকে সাধারণ বাহু হিসেবে ধরি। তেমন কোণের ক্ষেত্রে আমাদের হয়, যদি মনে করো যে দুটি ত্রিভুজ হচ্ছে, তাহলে এদের আমাদের এই কোণটা আমরা এই ত্রিভুজেও পাচ্ছি, এই কোণটা এই ত্রিভুজেও পাচ্ছি, তো যখন আমরা দুটি ত্রিভুজের মধ্যেই একই জিনিস পেয়ে যাবো তখন আমাদের সেটিকে সাধারণ হিসাবে ধরা হয়। তার জন্য এখানে বলা হচ্ছে যে এই কোণটি আমাদের সাধারণ, মানে দুটির মধ্যেই আছে। এবার আমাদের বলা হচ্ছে এই কোণটি আর এই কোণটি সমান, তাহলে আমরা এই কোণটি পেয়ে যাচ্ছি এই ত্রিভুজে, এই কোণটি পেয়ে যাচ্ছি আমরা এই বড় ত্রিভুজে, তাহলে আমাদের অবশিষ্ট কোণ হিসেবে থাকছে আমাদের এই দুটি কোণ, তাহলে এই দুটি কোণ অবশিষ্ট কোণ হিসেবে আমাদের সমান। যখন দেখবে যে দুটি ত্রিভুজ, মনে করো এই একটি ত্রিভুজ এই একটি ত্রিভুজ, দুটি ত্রিভুজ হলো, এবার মনে করো যে সাপোজ আমি বলি এর এই কোণটা 40, এর এই কোণটা 40 সমান হয়ে গেল, এর এই কোণটা আমাদের হয়ে যাচ্ছে মনে করো 50, এর এই কোণটা মনে করো হয়ে গেল 50, দুটি কোণ সমান হয়ে গেল, তাহলে অবশিষ্ট কোণ হিসেবে আমাদের এটি থাকছে। এবার আমরা জানি যে একটি ত্রিভুজের মোট টোটাল তিনটি কোণের মানে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এটিও আমাদের বাদ যাচ্ছে, এটিও আমাদের 180 থেকে বাদ যাচ্ছে, তাহলে আমার এখানে যেমন 90 থাকবে এখানে আমাদের 90 থাকবে। তার জন্য বলা হয় যে দুটি ত্রিভুজের মধ্যে যখন আমাদের দুটি কোণ সমান হয়ে যায়, তখন অবশিষ্ট কোণ যে আমাদের থাকে সেই দুটি কোণ আমাদের অবশিষ্ট কোণ হিসেবে আমাদের এই দুটি কোণ সমান হয়। ঠিক আছে, বুঝতে পারলে কথাটা? তাহলে এই ধরনের মানে এর উপর ভিত্তি করে কিন্তু তোমরা অনেক কোশ্চেন সলভ করতে পারবে। তাহলে তার জন্য আমাদের এখানে যেহেতু এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা পাচ্ছি যে তিনটি কোণই আমাদের সমান, সেই জন্য এই দুটি ত্রিভুজ সদিশ কোণী, আর যখনই সদিশ কোণী হয়ে গেল মানে এরা সর্বসম, তখন এটা কি হয়ে যাবে, এটা সদিশ ত্রিভুজ হয়ে যাবে। এবার এখানে দেখো 3-এর দাগটি কি আছে, পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে পিডি লম্ব কিউ আর, সুতরাং ত্রিভুজ পি কিউ ডি সদিশ ত্রিভুজ আর পিডি। এটি সত্য কি মিথ্যা বলো? এটা মিথ্যা হবে। কারণ এখানে তো আমরা যদি সদিশ হতো তাহলে সমকৌণিক বিন্দু থেকে এই যে লম্বটাকে অঙ্কন করতে হতো, কিন্তু এখানে তো সমকৌণিক বিন্দুর কথা বলেনি এখানে।
রাইট। দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে পি কিউ আর একটা ত্রিভুজ, এর এখানে আমাদের পিডি এর উপর লম্ব। আমাদের এখানে কিন্তু কখনোই বলা হয়নি যে পিটা আমাদের সমকৌণিক। এবার এখানে তাহলে আমরা এই যে দুটো ত্রিভুজ পাচ্ছি, এখানে যে দুটি ত্রিভুজ পি কিউ ডি, তাহলে আমাদের এখানে পি কিউ ডি বলতে আমরা এই ত্রিভুজটি পাচ্ছি। আর এখানে আর পিডি, এখানে এই আর পিডি বলতে এই ত্রিভুজ পাচ্ছি। এই দুটি ত্রিভুজের মধ্যে শুধুমাত্র এই দুটি কোণই আমরা সমান পাচ্ছি, আর কোনো কোণ আমরা সমান পাচ্ছি না। কারণ আমাদের যদি এই কোণটি সমকোণ হতো, মূল ত্রিভুজ পি কিউ আর এই কোণটি সমকোণ হতো, তবেই আমরা এর তিনটি কোণ আমরা সমান পেতাম, তখন আমরা বলতাম যে সদিশ। কিন্তু যেহেতু আমরা শুধুমাত্র এই কোণ দুটি 90 ডিগ্রি হিসেবে সমান পাচ্ছি, তখন আমাদের এটি সদিশ হবে না। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এবার তাহলে আমরা শূন্যস্থান দেখি। যে দুটি সদিশ হবে তাদের ড্যাশগুলি অনুপাতি হয়। বিপবাহুগুলি ঠিক করে, অনুরূপ বাহুগুলি। হ্যাঁ এগুলো অনুরূপ বাহুগুলো। হ্যাঁ, আমরা কি দেখলাম যে যখন আমাদের দুটি ত্রিভুজ সমান হবে তখন এদের অনুরূপ কোণগুলি সমান হবে, আর অনুরূপ কোণ এই যে বাহুগুলি, এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে এখানে আমাদের এটি হবে অনুরূপ, এটি হবে অনুরূপ, ঠিক আছে? অনুরূপ বাহুগুলি সমান হবে। যদি শর্টগুলো তোমরা একটু দেখো, দেখবে যে আমরা ওই বড় কোশ্চেনগুলি সলভ করার সময় যেগুলো আমি তোমাদের সেদিনতেই আছে, অন্য কোনো এক্সট্রা। এবার দেখো দুইয়ের দাগটা কি আছে, এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 30 সেমি এবং 18 সেমি। এবার এখানে এবিসি সদিশ ত্রিভুজ ডিইএফ, এবার বিসি ও ইএফ অনুরূপ বাহু। যদি বিসি 9 সেমি হয় তাহলে ইএফ এর এটা কত সেমি? করো দেখি, হয়েছে কারো? এটা কিন্তু একটু আগে বলেছিলাম। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। কত হবে অ্যান্সার? ম্যাম 5.4 হচ্ছে। 5.4। ফাতেমা হয়নি? আমি করছি ভাবে। মৌসুফ হয়নি? না তুমি করছো না? না ম্যাম করছি। হ্যাঁ তোমার হয়েছে? না ম্যাম হয়নি, করছি। আচ্ছা চলো আমি করতে লাগি, তোমরা দেখো মানে আমার সঙ্গে তোমাদের মিলে কি। দেখো তো তোমাদের মিললো কিনা এটা। ম্যাম এটাই হয়েছে। সমান। আচ্ছা বলি আমি, দেখো এবিসি বলা হয়েছে যে এবিসি আর ডিইএফ আমাদের দুটি ত্রিভুজ যাদের পরিসীমা দেওয়া আছে। যে প্রথম দেখো আমাদের বলা হয়েছে যে এবিসি আর ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 30 সেমি 18 সেমি। তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ফার্স্ট আমাদের এবিসি, পরে আমাদের ডিইএফ। তাহলে ফার্স্ট যে আমাদের পরিসীমাটি আছে এই পরিসীমাটি আমাদের এবিসি ত্রিভুজের হবে, পরে আমাদের ডিইএফ আছে, তাহলে পরের যে পরিসীমাটি আছে এটি আমাদের এই ত্রিভুজের হবে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। সেই হিসেবে আমি এখানে লিখেছি যে এবিসি এর পরিসীমাটি 30 সেমি, ডিইএফ এই দুটি এর পরিসীমা হচ্ছে 18 সেমি। এবার বলা হয়েছে যে এর অনুরূপ হচ্ছে এটি, মানে এই অনুরূপ বাহু এই ত্রিভুজের বাহু হচ্ছে এই ডিই ত্রিভুজ, আর এই ত্রিভুজ সদিশ। তাহলে আমরা যখন ত্রিভুজ সদিশ হবে আর তাদের পরিসীমা থাকবে, তাহলে এদের পরিসীমাটি সমান হবে অনুরূপ বাহুগুলি অনুপাতের সমান। তাহলে আমাদের দুটির এখানে পরিসীমা দেওয়া আছে, এটি হচ্ছে 30, এবিসি এর 30, ডিইএফ এর হচ্ছে 18, ইকুয়াল টু এখানে বিসির মান দেওয়া আছে 9 লিখ ইএফ বের করতে হবে। তাহলে ইএফ, এবার আমরা কি করে সলভ করলাম, এখানে ইএফ আছে সমান চিহ্ন এই সাইডের নিচে, তাহলে আমি এই সাইডে চলে যাবো করে ভাগে এখানে চলে এলো। এখানে আমাদের থেকে যাচ্ছে 9 করতে 18 আছে নিচে, মানে ভালো এই সাইডে আমাদের উপরে গুণে, এখানে উপরে গুণে 30 আছে এখানে উপরে, মানে উপরে গুণে এই সাইডে চলে আসবেন ভাগে, তার জন্য আমাদের এখানে 30 নিয়ে এলো। এবার আমি এখানে 3 দেখছি, 3 3 3 10 কে এখানে 3 18 21
আমাদের আর কুটি করার দরকার নেই, কারণ যখন মান পেয়ে যাবো তোমরা দেখবে আমাদের পয়েন্টের মান বড় হবে, যদি আমাদের ক্ষুদ্র মান পাই তখন কাটাকুটি তখন ধরে পয়েন্ট বসে পারি। আছে একের পরে এক, মানে আমাদের অঙ্কের আমাদের পরে সেই হিসাবে করে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরে? আমাদের কিন্তু একটু আগে যে একটা অঙ্ক করেছিলাম সেখানে আমাদের একটি ত্রিভুজের পরিসীমা আমাদের দেওয়া ছিল আর একটা ত্রিভুজের বের করতে হলো, আচ্ছা বাহু দুটির অনুপাত ছিল। তখনই আমি তোমাদের বলেছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের এমনটাও দেয়। সেটা দেখো যে এখানে আমাদের এটা কিন্তু সেই তখন যেটা বলেছিলাম সেটা। এর কথা হলো যে এখানে দুটো অঙ্ক যেহেতু আমাদের দুটো অঙ্ক যেহেতু আমাদের সেম টাইপের, শুধুমাত্র একটু ঘুরিয়ে, এবার এই দুটি থেকে কিন্তু যে কোনো একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাও আসতে পারে। বুঝতে পেরেছো এখানে? চলো এবার এখানে পরের গুলো করি। করবে না এগুলো? আমরা ভিডিও করে দেবো তোমাদের। আমি করিয়ে দিন এখন। দেবপ্রিয় করতে চাও আর মৌসুফাও করতে চাও? হ্যাঁ ম্যাম। ম্যাম তারপর আমাদের ভিডিওই করে দিই, আমাদের আবার টেস্ট পরীক্ষা আছে না সামনে, আবার অন্য বইগুলো পড়তে। হ্যাঁ সেটাই তো, আমি আজকে অ্যাকচুয়ালি আগেরগুলো করে ফেলেছি, এই ভিডিওগুলো করে ফেলেছি, কিন্তু এডিট করা হয়নি বলে না। ম্যাম আপনি ক্লাস 11 এর ম্যাথ কবে শুরু করবেন? ওটা তো এখনো করিনি, তোমাদের 10টাই কমপ্লিট হতে মানে হলো না, সেই জন্য দেখি আর কি। আমি তো আপনার কাছেই পড়বো, অন্য কারোর কাছে তার প্রয়োজন নেই। কেন? আমি আপনার কাছেই ভালো বুঝি। তোমার আলাদা টিউশন টিচার নেই ম্যাথে? না ম্যাম আপনার কাছেই তো পড়ি। ও আচ্ছা চলো, এখানে আমাদের 8-এর 1-এর দিকে কি আছে দেখো, ত্রিভুজ আছে, বলা আছে পাশের চিত্রে কোণ এসিবি, এখানে এসিবি এই যে কোণটি, এই কোণটি সমান হচ্ছে বিএডি, এখানে বিএডি এই কোণটির সঙ্গে এই কোণটি আমাদের সমান। এডি আর এডি লম্ব বিসি, এখানে এই এডি বিসি এর উপর লম্ব, আর এখানে বলা আছে এসি সমান 15 সেমি। এখানে এই এসি এটি হচ্ছে আমাদের 15 সেমি, তাহলে আমাদের এখানে এবি, এই এবি বলা হচ্ছে 20 সেমি, তাহলে এখানে বিসি এই বিসি হচ্ছে 25 সেমি, তাহলে এডির দৈর্ঘ্য কত? এটা ট্রাই করো একটু, তারপর আমি বলছি। আচ্ছা আমি এটা কি করে দেবো তোমাদের? না ম্যাম আর একটু বাকি আছে, এটা 12 সেমি হয়েছে। এটা 12 সেমি হয়েছে, ফতমা করেছো? আর করছি। মৌসুফা? আচ্ছা চলো দেবপ্রিয় বলো কেমন করে করেছো? যেখানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি এই দুটো ত্রিভুজকে সদিশ ধরেছি আর কি। ত্রিভুজ এ বি সি আর সদিশ ধরেছে ত্রিভুজ এ, কোনটা ধরেছো? এডিসি। এডিসি এই দুটি ত্রিভুজ সদিশ ধরেছে, তারপর তারপরে এডিসি এটা 90 ডিগ্রি, আবার কোণ বিএসি এটাও 90 ডিগ্রি, তাহলে এদের বিপরীত পাশের বাহুগুলো আবার সমানুপাতি হবে। কোণ এর এসি বাই তারপর বিসি হচ্ছে, তারপর আবার এই যে এখানে যে কোণ সি এসিডি বলি আবার এসিবি বলি, একই কোণ বোঝাচ্ছে, তাই জন্য কোণ সি এর দুটি আবার বিপরীত পাশের বাহু আছে, একটা এডি আবার একটা এবি, তারপর এডি বাই এবি হলো, তারপর এডির মানটা এখান থেকে বার করলাম। আচ্ছা দেখো ফতেমা আমি বলি, দেখো তুমি মিলিয়ে নাও, ঠিক আছে? এখানে আমাদের বলা হয়েছিল যে যেটি আমাদের এবিসি, আমাদের এখানে দুটি ত্রিভুজের যেটা বলা হয়েছে যে মানে ত্রিভুজ দেওয়া হয়নি, আমাদের জাস্ট বলা হয়েছে যে আমাদের এসিবি আমাদের এই কোণটির সঙ্গে বিএডি, এখানে বিএডি মানে এই কোণটি, এই দুটি কোণ আমাদের সমান ধরা আছে। দেখো এখানে এই কোণটির সঙ্গে এই কোণটি ধরা আছে, তাহলে আমাদের এখানে যেহেতু এখানে এই কোণটির সঙ্গে এই কোণটি সমান, আর এখানে এটি যেহেতু আমাদের লম্ব, মানে আমাদের এটি কি হচ্ছে, এটি আমাদের আর এটি 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি, যদি আমি এই দুটি ত্রিভুজ ধরি তাহলে এই দুটি ত্রিভুজ আমরা পাচ্ছি যে এই ত্রিভুজের দেখো এর 90 ডিগ্রি এটি, এর 90 ডিগ্রি এটি, এর এই কোণটির সঙ্গে এই কোণটি আমাদের সমান, তাহলে অবশিষ্ট কোণ হিসেবে আমাদের এই যে যদি আমি এই কোণটি ধরি তাহলে এই কোণটির সঙ্গে এই কোণটি আমাদের সমান, তাহলে আমাদের দুটি ত্রিভুজ কি হয়ে গেল, সদিশ ত্রিভুজ হয়ে গেল, মানে সদিশ কোণই হয়ে গেল। এই দুটি ত্রিভুজের তিনটি কোণই আমাদের কোণ সমান হলো, তাহলে সদিশ কোণ।
আর এখানে যদি তিনটি বাহুর মান দেখা হয় তাহলে দেখা যাবে যে এখানে আমাদের বিসি স্কয়ার ইকুয়াল টু হবে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, মানে সেক্ষেত্রে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটি একটি মানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হবে। এবার কথা হলো যে এখানে তাহলে আমাদের প্রথম পেজে দেখেছিলাম যে এক্ষেত্রে যদি কোনো একটি আমাদের ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হয়, তার অতিভুজ থেকে যদি আমরা এখানে একটি লম্ব অঙ্কন করি তাহলে মূল ত্রিভুজের সঙ্গে দুটি সদিশ, আবার এরা পরস্পর সদিশ, মানে তিনটি আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা কোন ত্রিভুজ দুটিকে আমরা সদিশ ধরবো সেটা আমরা কি করে বুঝবো? আমাদের এখানে বাহুর মানগুলি আমাদের দেখতে হবে যে আমাদের কোনটি কোনটি আছে। এখানে আমাদের এই বাহুটির মান দেওয়া আছে, এই বাহুটির মান দেওয়া আছে, এই বাহুটির মান দেওয়া আছে, চা হয়েছে আমাদের এটি। তাহলে আমাদের যেহেতু এই বাহুটির মান দেওয়া আছে অথবা আমাদের বুঝতে পারছি এই বাহুটি আমরা একমাত্র এই বড় ত্রিভুজের সঙ্গে আমরা পাবো। তাহলে বড় ত্রিভুজের সঙ্গে যখন পাবো তাহলে আমাদের বড় ত্রিভুজ অবশ্যই আমাদের এটা ধরতে হবে যে মূল ত্রিভুজ এবিসি, এটা আমাদের ধরতে হবে। এবার এর সঙ্গে আমরা কোন ত্রিভুজ ধরবো? আমাদের এখানে এই একটি ত্রিভুজ আছে, এই একটি ত্রিভুজ আছে। এবার এখানে দেবপ্রিয় কোনটা ধরেছে, এটাই না এটি? এই যে এডিসি এই ত্রিভুজটা, এডিসি তুমি এই ত্রিভুজটা ধরেছো, ঠিক আছে। আমাদের এই ত্রিভুজটা ধরলে কি বের হবে? তুমি কি একবারও দেখেছো ট্রাই করে? দেখি না, সেটাই দেখলাম। আচ্ছা এটা চলো, তো করাও যেতে পারে এটা। আচ্ছা চলো আমরা এই ত্রিভুজটি ধরে দেখি, ঠিক আছে। যে আমাদের আচ্ছা না, তুমি যেটা ধরে করেছো এটা করে দেখি, তারপরে তোমরা নিজেরা আবার ট্রাই করবে এটিকে ধরলে হবে কিনা, ঠিক আছে। এবার তাহলে আমাদের যখন এই দুটি মানে এই মূল ত্রিভুজের সঙ্গে এটি আমাদের কি হয়ে গেল, আমাদের সদিশ হয়ে গেল, তাহলে এক্ষেত্রে আমাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এই বাহুটি কি পাচ্ছি আমরা, মূল ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরা অতিভুজ হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিসি, মূল ত্রিভুজের এখানে এ বি সি, এই ত্রিভুজের এই কোণটি হচ্ছে সমকোণ, তাহলে এর অতিভুজ হচ্ছে এটি। তাহলে এই ত্রিভুজের এই কোণটি সমকোণ, তাহলে এর অতিভুজ হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের এসি ইকুয়াল টু, এখানে আমাদের এটি আমি মূল যদি ত্রিভুজ ধরি তাহলে মূল ত্রিভুজের এটি আমরা যদি আমি ভূমি ধরি তাহলে আমাদের এখানে এটিকে আমরা পাচ্ছি কি পাচ্ছি, এখানে মনে করো যে ভূমি পাচ্ছি আমি এখানে 20 না নামটি আগে দিই এ বি, এটি পাচ্ছি আমি মূল ত্রিভুজের ভূমি। তাহলে এই ত্রিভুজের আমরা ভূমি হিসাবে এটাকে ধরতে পারি, মানে এটাও অতিভুজ। তাহলে অতিভুজকে বাদ দিয়ে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে বাদ দিয়ে বাকি দুটি আমাদের লম্ব ভূমি ধরতে পারি। তাহলে এটিকে আমি যদি ভূমি ধরি তাহলে এটিকে আমি ভূমি ধরছি, যেহেতু আমাদের এডিকে বের করতে হবে তাহলে আমি এখানে ধরি এডি। এবার আমরা মানগুলিকে বসিয়ে দিই, বা এখানে বিসির মান আমাদের কত আছে 25, এসির মান কত আছে এখানে আমাদের 15, আর এখানে এ বির মান কত আছে এখানে আমাদের 20, বের করতে হবে আমাদের এখানে এডির মান। তাহলে এখানে বা আমি এডি যেহেতু বের করব, এডি ইকুয়াল টু এখানে হচ্ছে 20, 25 আছে ওপরের নিচে, তাহলে এই সাইডে চলে আসবে আমাদের নিচে ভাগে, এখানে গুণে আছে নিচে চলে আসলো ভাগে, এখানে এটি নিচে ছিল ভাগে তাহলে এখানে গুণে নিয়ে গেছি, আর এখানে 15 আছে নিচে মানে ভাগে, তাহলে এখানে চলে যাবে গুণে, এর সঙ্গে আমাদের 15। তাহলে আমি যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5 5 25, 3 5 15, 5 দিয়ে যদি কাটি 5 4 5 20, তাহলে হচ্ছে 3 4 হচ্ছে আমাদের সমান 12। তাহলে এখানে এডি এটি ইকুয়াল টু হয়ে গেল আমাদের 12 সেমি। এবার আমি এটিকে ধরে দেখি, ঠিক আছে, আমাদের হয় কিনা। দেখো ত্রিভুজ এ বি সি, এটি সদিশ ত্রিভুজ হচ্ছে আমাদের এ বি ডি। তাহলে এখানে আমাদের এ বি সি ত্রিভুজের এই অতিভুজটি হচ্ছে আমাদের এটি বিসি, এখানে হচ্ছে আমাদের বিসি। তাহলে আমি এই ত্রিভুজের যদি অতিভুজ ধরি তাহলে সেটি হচ্ছে আমাদের এবি, এখানে এবি ইকুয়াল টু, এবার এখানে আমাদের আছে এই ত্রিভুজের যদি আমি এটিকে ভূমি ধরি তাহলে আমাদের ভূমি বা উচ্চতা যাই ধরি না কেন এখানে হচ্ছে আমাদের এসি, তাহলে এই ত্রিভুজের সেই হিসেবে এটি হচ্ছে আমাদের এখানে এডি। মানগুলিকে বসিয়ে দিই, বা বিসি হচ্ছে আমাদের 25, তাহলে এখানে 25, এবি আছে আমাদের এখানে 20 সমান এসি, আমাদের এসি আছে কত এখানে 15, আর এখানে এডির মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে বা এডি ইকুয়াল টু এখানে হচ্ছে 15 গুণ 20, নিচে আছে 25, যদি আমি কাটি 5 দিয়ে 3 5 15, 5 5 25, এখানে 4 5 20, 3 4 হয়ে যাচ্ছে 12। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে কোনো একটিকে ধরলেই কিন্তু আমরা মানটি এখানে পেয়ে যাব। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ ম্যাম বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে। এখানে তো আমরা দেখলাম যে দুটি ত্রিভুজ ধরেই আমাদের অঙ্কটা হলো। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা দুটি ত্রিভুজ ধরতে পারবো না, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটাকে ধরতে হবে মূল ত্রিভুজের সঙ্গে, বা শুধুমাত্র এই দুটি ত্রিভুজকে ধরতে হবে। সেগুলো আমাদের এই কোন বাহুর মান দেওয়া আছে সেটি দেখে বুঝতে হবে। এখানে যেহেতু আমাদের এই বাহু দুটির মান আছে, এখানে পুরো মানটি আছে, তার জন্য আমাদের দুটি ত্রিভুজ ধরে হলো। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের দুটি ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদিশ ধরলে কিন্তু অঙ্কগুলো সলভ হয় না, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো,
এখানে আমাদের চিত্রে আছে যে পাশের চিত্রে ABC সমান 90 ডিগ্রি, ABC এটি আমাদের 90 ডিগ্রি, BD লম্ব AC, এখানে BD AC এর উপর লম্ব, ABC সমান 30 সেমি, এখানে AB সমান 30 সেমি, এখানে হচ্ছে আমাদের AB এটি 30 সেমি, BD এটি 24, BD হচ্ছে 24, এখানে AD হচ্ছে 18, তাহলে এখানে BC, এই BCর মান কত সেটি বের করতে হবে। করো দেখি এখানে কোন কোনটি তোমরা সদিশ ধরবে। করা হয়েছে কারো? আমি করেছি। বলো কত এসছে এখানে? এটা এটা 22.5 এসেছে। 22.5 এসেছে। কত? আচ্ছা চলো দেবপ্রিয়টা দেখে নি, ঠিক আছে, না হলে আবার পরেরগুলো করবো, তো এখনো 3টে বাকি আছে। বলো দেবপ্রিয়, বলো কি করে করেছে এটা? যে ত্রিভুজ এবিসির সঙ্গে আর ত্রিভুজ এবিডি এই দুটো ত্রিভুজকে আগে সদিশ ধরেছি। ABC এই ত্রিভুজের সঙ্গে তুমি ABD এটা সদিশ ধরেছে, ত্রিভুজ ABC এটির সঙ্গে ত্রিভুজ ABD কে সদিশ ধরেছে। হ্যাঁ, তারপর তারপরে যে কোণ এবিডি সমান কোণ বিডিএ, ABD এই কোণটা সমান তোমার কোণ বিডিএ, BDA BDA এই কোণটা সমান কি করে হচ্ছে? যে লম্বভাবে অবস্থিত বলে। তুমি কি এই কোণটা তুমি ABC ত্রিভুজে ধরছো এই কোণটা, নাকি তুমি ABD এর ধরছো? এটা না, যে ত্রিভুজে যে এবিডি এই ত্রিভুজটা, ABD এই ত্রিভুজের এই কোণটা তুমি সমান বলছো? হ্যাঁ। হবে না তো এটা। কেন বলি? আমাদের বলা হয়েছে না যে BD এই ACর উপর লম্ব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যখন এই BD ACর উপর লম্ব হলো, তার মানে আমাদের এখানে 90 ডিগ্রি এই কোণটা। এবার কথা হলো এখানে এটি 90 ডিগ্রি, এবার এখানেও যদি আমাদের এটি 90 ডিগ্রি হয়, তাহলে 90 তে 180 এখানেই হয়ে যাচ্ছে। আমরা জানি যে একটি ত্রিভুজে 3টি কোণের মান মোট টোটাল কত? 180। তাহলে আমাদের এখানে কি 180, তাহলে এই কোণটা আমাদের কি করে আসবে? বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, বুঝছি। আচ্ছা আমি করি এটা, দেখো আমাদের এখানে এই দুটো ত্রিভুজ সদিশ ধরলে হবে কি না সেটা একটু পরে আসছি। আগে আমরা এখানে বাহুগুলি দেখে আমাদের কোন কোনগুলি দেওয়া আছে, কোন কোনগুলি বের করতে হবে। আমরা এখানে পাচ্ছি ABর মান দেওয়া আছে, ADর মান দেওয়া আছে, BDর মান দেওয়া আছে, এখানে BCর মান বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে আমি এই BC আর AB এটা আমরা এই দুটি আমরা মূল ত্রিভুজের যদি আমি ধরি যে ABC এই ত্রিভুজ যদি ধরি, ABC এই ত্রিভুজের আমরা জানি যে সমকোণের বিপরীত পাশের বাহু হয় অতিভুজ। তাহলে অতিভুজ হলে আমাদের এখানে এটি আমাদের কত হবে? AC, ঠিক আছে। ভালো করে বোঝো দেবপ্রিয়, তুমি এটা ধরেছিলে, তোমার জন্য কিন্তু বলছি, ঠিক আছে। এখানে আমাদের এটি হচ্ছে AC হবে, তাহলে এর AC হচ্ছে অতিভুজ। আর যদি আমি এখানে এর সঙ্গে এটিকে ধরি ABD এটি যদি ধরি, তাহলে এটি হচ্ছে সমকোণ, এর বিপরীত পাশের বাহু হচ্ছে আমাদের AB। তাহলে আমাদের এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত সমান করতে হবে। কিন্তু আমাদেরকে এখানে কোশ্চেনে কোথাও আছে যে আমাদের এখানে AC বাহুর মান দেওয়া আছে কি? দেখো AC বাহুর মান কিন্তু আমাদের লাগবে, কারণ এর অতিভুজ ধরলে এর অতিভুজ ধরতে হবে। তাহলে এর কি অতিভুজ আছে? না ম্যাম, নাই। তাহলে কি আমরা এই দুটি ত্রিভুজকে সদিশ ধরতে পারবো? হবে না, তার মানে না, এটা আমাদের তাহলে হচ্ছে না। এবার তাহলে মূল ত্রিভুজের সঙ্গে আমাদের এটিও হবে না। এবার আমরা দেখি এই ক্ষুদ্রতম ত্রিভুজ দুটি সদিশ ধরলে আমাদের হয় কিনা। ক্ষুদ্রতম ত্রিভুজ আছে আমাদের ABD, এই ত্রিভুজটি সদিশ যদি আমি ধরি BDC, তাই তো। এখানে আমাদের এই দুটি সদিশ হলে দেখো আছি এটি সম ত্রিভুজের এটি সম। এবার এর ত্রিভুজ হচ্ছে আমাদের এটি দেওয়া আছে, এর অতিভুজ হচ্ছে এটি, আমাদের বের করতে হবে। এবার আমি যদি এখানে এর ভূমি ধরি, এর ভূমি হচ্ছে আমাদের এটি, আর এই ত্রিভুজের যদি আমি এটিকে ধরি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি না আমরা সবকটি বাহুর মান।
হ্যাঁ ম্যাম। তাহলে আমরা যদি ধরি যে এই দুটি ত্রিভুজ আমাদের সদিশ, তাহলে অনুরূপ বাহুগুলি লিখি। এর অতিভুজ হচ্ছে আমাদের এবিডি। এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের এবি, আর এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের বিসি, ইকুয়াল টু এর যদি আমি ভূমি ধরি এবিডি, এই ত্রিভুজের যদি ভূমি ধরি এখানে এডি, আর তাহলে এই ত্রিভুজের ভূমি হিসেবে আমরা এটিকে ধরবো এখানে বিডি। ঠিক আছে, যখন তোমাদের আমি একটু বলি, এখানে মনে করো যে এটি আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে এই সমকৌণিক বিন্দু এ বি সি এটি হচ্ছে সমকৌণিক বিন্দু, এখানে মনে করো যে লম্ব অঙ্কন করা হলো, তাহলে এক্ষেত্রে এটি 90 ডিগ্রি, এখানে এটি হলো 90 ডিগ্রি। আর এখানে যে কোণটি থাকে, দেখো এখানে যে কোণটি থাকে, এই কোণটির সঙ্গে সাধারণত আমাদের এই কোণটি আর এই কোণটির সঙ্গে সাধারণত এই কোণটি আমাদের সমান হয়। ঠিক আছে, তো এটি তোমরা মানে পরবর্তীকালে করতে করতে তোমাদের মানে অভিজ্ঞতাটা চলে আসবে। চলো আমরা এটি দিকে দেখি। এখানে হচ্ছে আমাদের এবি হচ্ছে আমাদের এই ত্রিভুজের অতিভুজ, আর এখানে বিসি হচ্ছে আমাদের এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এর অতিভুজ বাই এর অতিভুজ অনুরূপ বাহু, ইকুয়াল টু এখানে এর ভূমি, এটিকে ভূমি ধরছি, তাহলে আমি এটিকে ভূমি না ধরে আমি এটিকে অবশ্যই ভূমি ধরতে পারি, কারণ অতিভুজ ছাড়া বাকি দুটি বাহু আমাদের ভূমি বা উচ্চতা আমরা ধরতে পারি, সেই হিসেবে আমাদের এটিকে ভূমি ধরছি। এবার আমরা মানগুলিকে বসিয়ে দিই। এবি ইকুয়াল টু কত আছে আমাদের এখানে 30, বিসির মান আমাদের বের করতে হবে, তাহলে আমি এখানে বিসিকে রেখে দিই। এডি কত আছে আমাদের এখানে 18, আর এখানে বিডি কত আছে আমাদের এখানে 24, তাহলে এখানে হচ্ছে আমাদের বিসি ইকুয়াল টু বিসি সমান চিহ্ন এই সাইডের নিচে আছে ভাগে, তাহলে এই সাইডে নিয়ে যাবো গুণে, ওপরে চলে গেল। এবার তাহলে আমাদের এখানে চলে আসছে এখানে থাকছে 30, আর এখানে 30, আর এখানে 18 আছে ওপরে, মানে নিচে চলে আসবে, তাহলে এখানে 18 নিচে চলে আসছে, আর এটি আছে আমাদের নিচে মানে ওপরে চলে যাবে এখানে, তাহলে এখানে গুণ হচ্ছে 24। তাহলে আমরা যদি কাটি, তাহলে হচ্ছে 3 দিয়ে যদি কাটি হচ্ছে 3 3 6 18, আর 3 10 কে 30, তাই তো 3 6 18 3 10 কে 30, 3 এখানে 3 8 14, ও হ্যাঁ এখানে 4 হবে, 4 6 24, তাহলে হচ্ছে 4 10 কে 40 হবে, আমি ভুল করলাম, হ্যাঁ থ্যাংক ইউ বলার জন্য। তাহলে এখানে আমাদের হচ্ছে 40, তাহলে আমাদের বইতে অ্যান্সার কত আছে দেখো তো, 40 সেমি আছে। 40 সেমি আছে, তাই না? তাহলে কি করে করলাম, আর আমরা কেন এই দুটি ত্রিভুজকে সদিশ ধরলাম সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম, এবার বুঝা গেল। আচ্ছা চলো আমরা পরেরটা করি। এখানে 3-এরটা দেখো, 3-এরটা বলা হচ্ছে আমাদের এখানে যে চিত্রটা, এখানে এবিসি এটি হচ্ছে আমাদের 90, এই বি কোণটি 90, এখানে বিডি এসির ওপর আমাদের লম্ব, এখানে বিডি 8 সেমি এবং বিডি হচ্ছে 8 সেমি, এডি হচ্ছে 4 সেমি, এখানে এটি 4 সেমি, তাহলে সিডি, এখানে এই সিডি এর দৈর্ঘ্যটি কত সেটি বের করতে হবে। করো দেখি, হয়েছে? এটা হচ্ছে না একটু। আচ্ছা ঠিক আছে, চলো আমি বলে দিই। চলো এখানে বলা হচ্ছে যে এ বি সি, এই যে আমাদের ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের আমাদের বলা হচ্ছে যে বি কোণটা আমাদের 90 ডিগ্রি, এখানে এটি আমাদের লম্ব আছে, এখানে অতিভুজের উপর লম্ব আছে, তাহলে আমরা কি পাচ্ছি, যেই এ বি সি আমাদের একটি সমকোণী ত্রিভুজ, যার সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়েছে, অতএব এক্ষেত্রে আমাদের এই দুটি ত্রিভুজ পরস্পর সদিশ, আবার এই দুটি ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদিশ। এবার যেহেতু আমাদের বের করতে হবে এই মানটি, তাহলে আমরা কোন দুটি ত্রিভুজকে আমরা সদিশ ধরবো। প্রথম যদি আমি এই বড় ত্রিভুজের সঙ্গে দুটিকে সদিশ ধরার চেষ্টা করি, তাহলে আমরা দেখব হবে না, তোমরা ট্রাই করে দেখো, হবে না, ঠিক আছে। এবার যখনই তোমরা দেখবে যে এখানে একটা শর্ট ট্রিক লাগাতে পারো, যখনই দেখবে যে আমাদের এই বাহুটার মান আছে, এই বাহুটার মান আছে, এই বাহুটার মান, আমি এই তিনটির মধ্যে মানে এই তিনটি বাহুর মানের মধ্যে আমাদের সম্পর্কটি আমাদের খুঁজতে হচ্ছে, সেখানে এটির হতে পারে, এটির হতে পারে, এটির হতে পারে। এখানে যেমন আমার এই বাহুটির মান খোঁজা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এটির মানও খোঁজা হতে পারে, এই দুটি দেওয়া থাকতে পারে, এটির মান খোঁজা হতে পারে, এই দুটির মান দেওয়া থাকতে পারে। কথাটা বুঝতে পারলে দেবপ্রিয়? হ্যাঁ একবার বলুন, এটা বুঝে গেল। হ্যাঁ, যখনই দেখবে যে আমাদের সদিশকোণী ত্রিভুজ হবে, সমকোণিক বিন্দু থেকে আমাদের অতিভুজের উপর লম্ব হবে, সেক্ষেত্রে যদি আমাদের এই বাহুটা, এই বাহুটার এই বাহুটা, তিনটি বাহুর মধ্যে যদি আমাদের সম্পর্কটা হয়, সেখানে যে কোনো বাহুর মান যদি চাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্ষুদ্রতম ত্রিভুজ দুটিকে সদিশ ধরবো সেক্ষেত্রে, আর অন্য কিছু আমাদের দেখার কোনো দরকারই নেই। সেক্ষেত্রে আমরা বলবো যে তাহলে এক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি সদিশ ত্রিভুজ আমাদের বিডিসি, এই দুটি ত্রিভুজ সদিশ। আর যখনই দুটি ত্রিভুজ সদিশ মানে এদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান, যেহেতু শর্ট কোশ্চেন তার জন্য এখানে আমরা আর অনুরূপ বাহুগুলি অনুপাতও বের করবো না, আমরা এখানে সরাসরি করে দেবো, এখানে বিডি ইকুয়াল টু বিডি স্কোয়ার ইকুয়াল টু হবে আমাদের এখানে এডি ইন্টু ডিসি।
এখানে আমরা অনুপাত না বের করে সরাসরি এটি করে দেবো, তাহলে আমাদের শর্ট কোশ্চেনের টাইমে অনেকটা ম্যানেজ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 80 আর 80 এই দুটির গুণফলের সমান। এবার আমাদের এখানে বিডি দেওয়া আছে 8, তাহলে আমি এখানে লিখি 8 স্কোয়ার ইকুয়াল টু এডি। এডি কত আছে আমাদের এখানে 4, বের করতে হবে আমাদের এখানে ডিসি। তাহলে এখানে বা এখানে 8 ইন্টু 8, 4 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, এই সাইডে নিয়ে আসি ভাগ সম্পর্কে, এখানে ডিসি, এখানে বা 2, তাহলে এখানে হচ্ছে আমাদের ডিসি ইকুয়াল টু 8 দুগুণ 16। দেখো তো অ্যান্সারটা মিললো কিনা। হ্যাঁ ম্যাম মিলে গেছে। বুঝতে পারলে এখানে? হ্যাঁ ম্যাম এবার বুঝছি। হ্যাঁ, এটা একদম পুরো মানে অনেক কিছু করতে গেলে অঙ্কটা অনেক বড় করতে পারো, কিন্তু যখনই দেখবে 3টি বাহুর মধ্যে সম্পর্ক, তখন সঙ্গে সঙ্গে এই দুটি ত্রিভুজকে সদিশ ধরবে, আর এই দুটি ত্রিভুজ সদিশ ধরেই সরাসরি এই বাহুটির স্কোয়ার ইকুয়াল টু হবে এই দুটির গুণফলের সমান। আর কোনো দেখার কিছু দরকার নেই। ঠিক আছে, করে এখানে বাহুর মানটি বের করতে পারো। তাহলে এটি আমাদের 3-এর দাগ হলো। তারপর একটা 4-এর দাগটি কী আছে দেখো, একটি ট্রাপিজিয়ামের কথা বলা হয়েছে, যে এখানে এবিসিডি একটি ট্রাপিজিয়াম, যার বিসি সমান্তরাল এডি এবং এডি ইকুয়াল টু 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই ও সি ইকুয়াল টু ডিও বাই ও বি ইকুয়াল টু হাফ হয়। বিসি এর দৈর্ঘ্য কত তা লিখি। এখানে আমাদের বিসির মানটি বের করতে হবে। দেখো ট্রাই করো একটুখানি তোমরা, আমি এখানে চিত্রটি করছি। এখানে এডির মান বলে দেওয়া আছে, আমাদের এডির সঙ্গে বিসি সমান্তরাল। ও আমার তো একটুখানি ভুল হয়ে গেল, এখানে নামটা আমাদের দেওয়া ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানে এ ডি হবে, এ বি সি ডি। আমাদের এখানে তোমার নামটাই দেওয়া ভুল হয়ে গেল, সরি, নামটা ভুলের জন্য আমাদের এখানে এটাই ভুল হয়ে গেল। এটা আমি একটু করে দিই, মানে একই প্রসেস হবে। ঠিক আছে, এখানে করছি। দেখো এখানে আমাদের ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ, এখানে বি ও সি, এ ও ডি আর বি ও সি, এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা 3টি কোণ পাবো। প্রথম কোণটি পাবো এই কোণটির এই কোণটি। আমি এখানে পয়েন্টগুলি আর লিখছি না। ঠিক আছে, আমি শুধুমাত্র বলে দিচ্ছি, এর এই কোণটি আমরা পাবো হচ্ছে একান্তর বিপ্রতীপ কোণ হিসেবে সমান, প্রথমটা পেয়ে যাব। দ্বিতীয়টা পেয়ে যাবো আমি এখানে এটির সঙ্গে এটি আমাদের সমান্তরাল, অথবা এই কোণটির সঙ্গে এই কোণটি আমাদের দ্বিতীয়টা সমান পেয়ে যাব। অবশিষ্ট কোণ হিসেবে এই কোণটির সঙ্গে এই কোণটি আমরা সমান পেয়ে যাবো। অথবা এই দুটি ত্রিভুজ এ ও ডি সদিশ ত্রিভুজ বি ও সি, এই দুটি ত্রিভুজ আমাদের সদিশ হয়ে যাবে। যখনই সদিশ হয়ে গেল, তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এখানে এ ও বাই ও সি, এও হচ্ছে এই ত্রিভুজের আর ওসি হচ্ছে এই ত্রিভুজের। এই ত্রিভুজের হচ্ছে এও, এই ত্রিভুজের হচ্ছে এটির সঙ্গে এটি অনুরূপ। আর এখানে হচ্ছে আমাদের এটি হচ্ছে ডিও। দেখো এখানে আমাদের ডিও, এবার ঠিক আছে। দেখো তখন আমাদের সেই কারণে মিলছিল না। এখানে ডিও বাই এখানে হচ্ছে আমাদের ওবি, এখানে ওবি, তাহলে অনুরূপ বাহু হিসাবে এই দুটি বাহু আমাদের সমান। তাহলে এখানে হচ্ছে আমাদের ইকুয়াল টু এডি বাই বিসি। এবার আমাদের যেহেতু বলা হয়েছে যে এই দুটি আমাদের সমান হাফ, তাহলে এটিও সমান আমাদের কী হবে, এটি সমান হচ্ছে আমাদের হাফ হবে। তাহলে এটিকে আমি লিখতে পারি এখানে বা এডি বাই বিসি ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ, বা এখানে হবে 2 এডি। 2 আছে এখানে, নিচে হচ্ছে ভাগ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে গুণ সম্পর্কে। 2 এডি ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে বিসি, বা এখানে 2 এডি এটি মানে এখানে আমাদের দেওয়া আছে যে এডি সমান কত 4, তাহলে আমি এখানে লিখি 2 ইন্টু এডি হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে বিসি। তাহলে অতএব এখানে আমাদের বিসি ইকুয়াল টু হলো 8 সেন্টিমিটার। বোঝা গেল? হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ ম্যাম ম্যাম দেখছি। এটা কি বুঝতে পেরেছো না পারোনি? বুঝে গেছি। ফতেমা বুঝেছো? ফার্স্ট টুকটা একটু বলে দেন। আচ্ছা দেখো, আমি প্রথমে বলি। আমাদের বলা হয়েছে যে এ বি সি ডি আমাদের একটি ট্রাপিজিয়াম, যার এডির সঙ্গে বিসি আমাদের সমান্তরাল। এটি তোমাদের দেখতে হবে না, এখানে আমাদের একটুখানি ভুল হয়ে গেছিলো নামটা দেওয়ার, যে কারণে এটা ভুল হয়ে গেছিলো। ঠিক আছে, আমাদের নামটা দেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে ঠিকভাবে না দিতে পারলে দেখো এখন এখানে যেমন ভুল হয়ে গেল। তো আমাদের এখানে বলা হয়েছে যে এ বি সি ডি, হ্যাঁ এটাকে পুরো ভুলে যাও, আমি এটার সঙ্গে মিলিয়ে বলছি। এ বি সি ডি এটি আমাদের একটি ট্রাপিজিয়াম, যার এই এডির সঙ্গে বিসি হচ্ছে আমাদের সমান্তরাল। এবার আমাদের বলা হয়েছে যে এখানে এই অংশটা দেখো, এখানে এ ও বাই ও সি ইকুয়াল টু এখানে ওডি বাই ওবি, এটি সমান হচ্ছে হাফ।
তাহলে আমাদের এখানে বিসির মান কত সেটি বের করতে হবে। এবার কথা হলো যে যেহেতু আমাদের এই বাহুগুলির অনুপাত ধরা হচ্ছে, তাহলে আমরা কি জানি যে যখন দুটো ত্রিভুজ সদিশ হবে তখনই এদের অনুপাতগুলি সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটি বাহু ত্রিভুজকে সদিশ কখন পাবো, যখন এদের অনুরূপ কোণগুলি সমান হবে। তাহলে অনুরূপ কোণগুলি সমান আমরা তখনই পাবো যখন আমরা বের করব। এবার দেখছি যে এই দুটি ত্রিভুজের মধ্যে এর এই কোণটি সমান, কারণ আমরা যখন দুটি সমান সরলরেখাকে এইভাবে যদি ছেদ করি তাহলে এই বিপরীত পাশে যে বিপ্রতীপ কোণ হয় কোণ দুটি সমান হয়, সেই হিসেবে এই কোণটির সঙ্গে এই কোণটি সমান। এবার আমাদের বলা আছে যে এটির সঙ্গে এটি সমান্তরাল আছে। এবার এটিকে যদি ছেদক ধরি, আমরা জানি যে যখন দুটি সমান্তরাল সরলরেখা থাকে একটি ছেদক থাকে, একান্তর কোণ হিসেবে এই দুটি কোণ সমান হয়। তাহলে আমি এটির সঙ্গে এটিকে ধরছি একান্তর কোণ হিসেবে সমান, তাহলে অবশিষ্ট কোণ হিসেবে এই দুটি সমান হলো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এই দুটি ত্রিভুজ, আমাদের ত্রিভুজের তিনটি কোণই আমরা সমান পেয়ে গেলাম। যখনই তিনটি কোণ সমান পেলাম মানে কি ত্রিভুজ দুটি আমাদের কি হয়ে গেল, সদিশ কোণী। যখনই সদিশ কোণই হলো তার মানে কি আমাদের এই দুটি ত্রিভুজ হচ্ছে সদিশ কোণী হয়ে গেল, মানে এই দুটি ত্রিভুজ আমাদের সদিশ হয়ে গেল। এবার সদিশ হয়ে গেলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তাহলে সেই হিসাবে আমাদের এই যে আমাদের দুটি মানে আগের থেকে বের করা আছে, বাকি আছে এই দুটি বাহু, তাহলে এই দুটির বাহুর অনুপাত সমান। প্রথম আমাদের এ ও ডি আছে, তাহলে এর এই বাহুটির সঙ্গে অনুরূপ বাহু এটি, তাহলে এডি এখানে এই এডি বাই এখানে চলে আসছে বিসি। আর এটি সমান যেহেতু আমাদের হাফ, তার মানে কি এখানে এটি সমান আমাদের হাফ হচ্ছে, তার জন্য আমি লিখে দিয়েছি এটি সমান হাফ। এই অংশটুকু নিয়েছি শুধু, এটি সমান হাফ। 2 আছে নিচে মানে ভাগে, এই সাইডে চলে যাচ্ছে এর সঙ্গে গুণে, এখানে এটি আছে নিচে মানে ভাগে এর সঙ্গে চলে যাচ্ছে গুণে, তাহলে হচ্ছে 2AD = BC। এবার এডির মান আমাদের বলা হয়েছে যে এডি সমান হচ্ছে 4 সেমি, তাহলে এখানে আমাদের এটি এডির জায়গায় 4 দিলে হলো 4 × 2 = 8, এখানে BC করতে BC, তাহলে BCর মান চলে। এবার বুঝেছো না, বুঝতে অসুবিধা আছে? বুঝতে পেরেছি না। আচ্ছা ঠিক আছে। এবার আমরা লাস্ট আরেকটি অঙ্ক আছে। এখানে বলা আছে ত্রিভুজ ABC সদিশ ত্রিভুজ DEF এবং ত্রিভুজ ABC ও DEF এর AB BC ও CA বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে DE আর EF ও DF। কোণ A সমান যদি 47 ডিগ্রি হয়, E কোণ যদি 83 ডিগ্রি হয়, তাহলে C কোণের পরিমাপ কত? একটু ট্রাই করে দেখো হয় কিনা। দেখো আমার এই চিত্রটা দেখলে তোমাদের অনেকেরই সুবিধা হয়ে যাবে ঠিক করতে। কত হয়েছে? 50। সি কোণটি 50 ডিগ্রি। কেমন করে করলে? বলো। যে এসি তারপর এসি আর ডিএফ এটা হচ্ছে অনুরূপ বাহু, আর এদের সমান অনুপাতটা সমান হয়েছে কারণ এই যে কোণ ই আর কোণ বি এর অনুরূপ কোণ। হ্যাঁ ম্যাম, এ কোণটা আর ডি কোণটা অনুরূপ, তার জন্য এখানে 47, এটাও 47 হয়ে গেল। এখানে যদি আমরা দেখি আমাদের বলা হয়েছে ABC আর DEF এই দুটি ত্রিভুজ সদিশ। এবার এদের অনুরূপ বাহুগুলি আমি এখান থেকে পুরো লিখে নিয়েছি। দেখো এখানে প্রথম AB, এখানে প্রথম DE, এখানে প্রথম BC, এখানে প্রথম EF, এখানে প্রথম CA, এখানে প্রথম DF, সেইভাবে আমি এখানে নামগুলো দিয়েছি। দেওয়ার পরে যে কোণের মানগুলো বলা হয়েছে এখানে আমাদের এই দেখতে পাচ্ছি যে এই যে মানে বাহুটি আছে এর বিপরীত পাশের কোণ এটি, তাহলে এখানে এর যে বিপরীত পাশের কোণ আমাদের এটি হবে কত, এখানে এটি হয়ে যাবে অনুরূপ 83 ডিগ্রি। তাহলে আমাদের এখানে বাদ বাকি 180 থেকে এটা মাইনাস করে চলে আসছে, তাই তো? মৌসুপা কি বুঝেছো কথাটা? হ্যাঁ ম্যাম, হয়ে গেছে আমারও। তোমারও 50 বেরিয়েছে, বাহ গুড। তাহলে আমাদের এখানে চলে আসছে যে ত্রিভুজ ABC। আমি আর বাকিটুকু করলাম না, জাস্ট মুখে বললাম যে এক্ষেত্রে আমাদের অনুরূপ বাহুগুলির যে বিপরীত পাশের কোণগুলি আমাদের সমান হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই বাহুটির বিপরীত পাশের কোণ এটি, তাহলে সেই হিসেবে এটি ধরলাম। এর কোণ C সমান হচ্ছে আমাদের 180 মাইনাস করতে হবে কোণ A প্লাস কোণ B, তাই তো? এটি আমরা কোথা থেকে পেলাম পুরোটা? এখানে A কোণ হচ্ছে আমাদের 47 প্লাস B কোণ হচ্ছে 83, তাহলে 180 মাইনাস এখানে হচ্ছে 7 আর 3 10 শূন্য আছে থেকে 1 8 আর 9 10 11 12 13 130, তাহলে হচ্ছে সমান 50। হ্যাঁ তাই তো, তাহলে এটি হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড লিখছেন, এটি হলো 50 ডিগ্রি। তাহলে আমাদের এখানে তো হয়ে গেল সদিশতার সমস্তগুলি হয়ে গেল, তাই তো? আর তোমাদের তাহলে দেখো জ্যামিতিতে কিন্তু ভয় পাওয়ার আর কিছু নেই। জ্যামিতি পরীক্ষার আগে হয়তো আমাদের ওই স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য আছে ওটা হয়তো হবে না, কিন্তু তোমাদেরকে যেটা বললাম যে স্পর্শক সংক্রান্ত যে কথাটি আমি বলেছি যে এখানে
যে কথাটি বলেছি এগুলো তোমরা একটু যদি ধ্যান রাখো তাহলে এখান থেকে যে কোনো ধরনের শর্ট কোশ্চেন এলে কিন্তু পাবে। আর এর পার্ট ওয়ানে যেটা আছে সেখানে কিন্তু আমাদের ডিটেলসে অনেক কিছু বলা আছে এটি সম্পর্কে, ঠিক আছে, এই স্পর্শ সংক্রান্ত উপপাদ্য সম্পর্কে। ওটা দেখলে তো তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো শর্ট কোশ্চেন আসুক না কেন তোমরা পারবে। আর কথা হলো বড় কোশ্চেন তো আমাদের খুব কম আসে আর কি, সেগুলো তোমাদের যে কোনো একটা থেকে একটু বড় কোশ্চেন করলেই হবে। বড় কোশ্চেন আসেই না, মানে শর্টই আসে। হ্যাঁ মানে শর্ট আসে তো বেশি, আমি বলছি যে এই উপপাদ্যগুলির মধ্যে যেগুলি 5 নম্বরের কথা, তো 5 নম্বরে তোমার যদি মনে করো যে এই সদিশতা থেকে তোমার একটা কোশ্চেন দিল, তোমার স্পর্শ সংক্রান্ত উপপাদ্য থেকে একটা দিল, তোমার বৃত্তস্থ চতুর্ভুজ থেকে একটা দিল। এবার কথা হলো যে আমি তো এখানে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পুরো করে দিয়েছি, সদিশতা পুরো হয়ে গেল। তো এখান থেকে যদি আমরা বড় কোশ্চেনগুলি করে নিই তাহলে আমাদের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য থেকে বড় কোশ্চেন না করলেও আমাদের চলবে। আর শর্ট কোশ্চেনগুলো তো ওখান থেকে আমাদের হয়েই গেছে আগে থেকে, বুঝতে পারলে? একটা কোশ্চেন বলে দিবেন? ও তুমি একটা কোশ্চেন করেছিলে যে একটা হ্যাঁ হ্যাঁ, একটা ঘনকের, আরেকটা আছে একটা ঘনকের, হ্যাঁ বলছি একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে 150 কর্ণের দৈর্ঘ্য কত হয়? হ্যাঁ 150 বর্গ সমগ্র সেমি। তলের ক্ষেত্র। আচ্ছা কেউ কি তোমরা জানো যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? 6 ইন্টু বাহু। 6 ইন্টু আমি এখানে বাহু স্কয়ার, বাহুকে আমি ধরছি স্কয়ার, এটি সমান আমরা এটা, তাহলে আমাদের এখানে বের করো তো তোমরা দেখো তো কত হচ্ছে আমাদের এখানে 150, নিচে হচ্ছে 6, তাহলে আমাদের এখানে যদি কাটি 6 দিয়ে 3, 6 দুগুণ 12, 13 14 15 3 থাকছে, তাহলে 30, 5 36 মানে 25, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 5। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার ঘনকের সর্ববৃহৎ কর্ণের মান কত? √3 ইন্টু বাহু। তো √3 ইন্টু বাহু, তাহলে আমাদের সহজ, √3 ইন্টু বাহু বলতে 5, তাহলে আমি এখানে এটিকে এভাবে লিখবো 5 ইন্টু √3, এটি তোমার অ্যান্সার। ম্যাম বুঝতে পারলাম না। আচ্ছা আমি তোমাকে পুরো, হ্যাঁ আমি পুরো বলছি। হ্যাঁ এখানে আমাদের একটা ঘনক হলো, ঠিক আছে, এটা ঘনক। বলা হয়েছে যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের এটা দেওয়া আছে। এবার আমরা জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, 6 ইন্টু বাহু স্কয়ার। তাহলে আমাদের 6 বাহুকে আমি যদি ধরি তাহলে আমাদের 6 ইন্টু বাহু স্কয়ার হলো এটি সমান 150। এবার আমার স্কয়ার করতে স্কয়ার, এখানে 150 আছে, 6 আছে স্কয়ারের সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে নিচে চলে আসছে ভাগ সম্পর্কে। যদি কাটি দেখো 5 দুগুণে কত, আর এখানে 6 দুগুণে কত 12, তাহলে 12 3 মানে 5 30। হ্যাঁ 5 36 25 হয়ে গেল। তাহলে এখানে স্কয়ারটি যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে আমাদের কেমন হচ্ছে, আমাদের এখানে রুটের মধ্যে 25 এসছে, তাহলে এটি আমরা মানে করলে রুট ওভার করলে আমাদের 5 হয়ে যাচ্ছে, তাহলে এটি আমরা মানে এটি পেলাম। এবার আমরা জানি যে এই ঘনকের মধ্যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, বা যদি বলা হয় যে এই একটা আয়তকার ঘনক বা এটা এর মধ্যে সর্ববৃহৎ একটা দণ্ড রাখা হবে, ঠিক আছে, তার মান কত, মানে সেক্ষেত্রে আমাদের এই কর্ণের মানটি অ্যাকচুয়ালি চাওয়া হচ্ছে। তাহলে সেখানে কর্ণের মানটি আমরা কি, আমরা জানি যে ঘনকের কর্ণ সমান 5 ইন্টু √3, 5 বলি কেন, বাহু ইন্টু √3, তাহলে আমাদের বাহু বেরিয়েছে এখানে 5, আর এর সঙ্গে √3 কে গুণ করে দিলে আমাদের এটি হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ এবার বুঝতে পেরেছি। চলো আজ আমার আরেকটা কি অঙ্ক, এই শর্ট কোশ্চেন, এটা আমার মনে ছিল কিন্তু ভুলে গেছি। কি এ এর যে কোনো মানের জন্য ax² + bx + c = 0 হবে, এটা একটি দ্বিঘাত সমীকরণ হবে। এর যে কোনো মানের জন্য এর যে কোনো মানের জন্য ax² + bx + c = 0, bx + c = 0, হ্যাঁ একটি দ্বিঘাত সমীকরণ হবে। একটা দ্বিঘাত সমীকরণ হবে এটা, তাই তো? হ্যাঁ তাহলে আমাদের বলা হয়েছে যে এর যে কোনো মানের জন্য, এবার আমাদের এখানে তোমার মানে অ্যান্সারটা কি চাওয়া হয়েছে? সত্য কি মিথ্যা বলতে বলেছে? না এটা হবে মিথ্যা। কারণ কেউ বলতে পারবে, মিথ্যা কেন বললাম? কারণ হ্যাঁ ম্যাম, এখানে যে কোনো মান, তার মানে আমি যদি 0টা ধরি তাই এর সঙ্গে যদি স্কয়ারটা 0 হয়ে গেল, 0 হয়ে যাচ্ছে, তাই আমি এটা একটা যদি রৈখিক সমীকরণ হয়ে 0 যাচ্ছে। ধরে নিই, দেখো যদি = 0 ধরে নিই তাহলে আমাদের এখানে হচ্ছে 0 স্কয়ার, তাহলে 0 স্কয়ার হচ্ছে আমাদের bx + c = 0, তাহলে আমাদের এখানে 0 স্কয়ার সমান 0 হবে, তাহলে আমাদের এখানে থাকছে bx + c = 0। তাহলে আমাদের যখন আমাদের দ্বিঘাত বলা হয়েছে, তাহলে দ্বিঘাত কোথায় থাকছে, আমাদের দুটো ঘাত তো থাকছেই না, ঠিক আছে, তার জন্য আমাদের এখানে এটা মিথ্যা হবে। আর ম্যাম বৃত্তস্থ রম্বস একটি তো সামান্তরিক হচ্ছে না? বৃত্তস্থ রম্বস, যদি আমি এখানে একটা বৃত্তস্থ রম্বস অঙ্কন করি, বৃত্তস্থ রম্বস একটা সামান্তরিক,
ধরো এখানে 4টি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হচ্ছে, তাই তো? হুম, হুম। 4টে বাহুর দৈর্ঘ্য যদি আমাদের সমান হয়, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পাশের কোণের মানগুলি সমান। হ্যাঁ, 180 ডিগ্রি হচ্ছে। তাহলে যদি আমরা এখানে এটি আমার 180 ডিগ্রি হয় আর দুটি সমান হচ্ছে, তাহলে আমার এটি এটা বর্গাকার ক্ষেত্র হবে। বর্গাকার ক্ষেত্র। হুম, আচ্ছা। তাই তো? তোমাদের কি যেটা মনে হয় দেবপ্রিয়, মৌসুপা? হ্যাঁ, বর্গাকার ক্ষেত্রেই তো হবে। কারণ এর 4টি বাহুর দৈর্ঘ্য তো সমান। এটা আর যদি যেটা বললাম আপনাকে যে দুটো বৃত্ত যদি স্পর্শ না করে, ওটাতে মানে অপশন 0 নেই, তো ওটা বুঝতে পারলাম না। কি আছে, দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে তাহলে? তাহলে মানে স্পর্শকের সংখ্যা কত হবে? 2টি, 1টি, 3টি না 4টি? আচ্ছা দেখো আমি বলি, এখানে একটি ম্যাম, এখানে বৃত্ত, 4টি হবে না? আমি না, বলি, আমি আমি 4টি করেছি। একে দেখাচ্ছি। বলা হচ্ছে যে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শক না করে তাহলে এদের সাধারণ স্পর্শকের সংখ্যা কটা, এই তো? হুম, হুম। আমি এখান দিয়ে একটা করি, এই স্পর্শকটা এরও হচ্ছে আর এরও একটু হচ্ছে উপর দিয়ে হবে। একটা, এখানে একটা উপর করি দিয়ে। এখানে, তাহলে হচ্ছে দুটো। আর আমি তির্যক ভাবে দুটো। এখানে একটা করছি, তাহলে এখানে এই একটা, হুম, এখানে একটা হুম। করছি, তাহলে এই একটা। মোট টোটাল কটা হলো? 4টি হচ্ছে। 4টেই হবে। ঠিক আছে, ঠিক আছে। হুম। চলো তাহলে আজকে ঠিক আছে ম্যাম। গুড নাইট night. তাহলে। গুড গুড নাইট। নাইট ম্যাম। হ্যাঁ, আর তোমাদের আর কোনো অসুবিধা নেই তো? মানে না ম্যাম, আপনি তো সব যা ভালোভাবে করিয়ে দিয়েছেন, আর অসুবিধা থাকার কথাই নেই। ওকে।